হেই দিদার, কি অবস্থা? কেমন আছো? এই তো ভালো ভাই। আপনি কেমন আছেন? ভালো। এই তো ভালো, অনেক ভালো। তোমার সাথে অনেকদিন পরে মানে কথা হচ্ছে। তোমাকে লাস্ট ক্যাম্পাসে দেখছিলাম। সো থ্যাংক ইউ আমার পডকাস্টে জয়েন করার জন্য। সো আমাদের এই পডকাস্টে মানে যেহেতু এই পেজটার নাম আমেরিকা F1 জার্নি, অ্যান্ড তোমার যেহেতু তুমি ইউএসএ তে একটা ফান্ডেড মাস্টার্স করছো তুমি, তো তোমার F1 জার্নিটা আমাদের সাথে আজকে তুমি শেয়ার করবা। অ্যান্ড বেসিক্যালি তুমি বাংলাদেশে ধরো তোমার ব্যাচেলর কমপ্লিট করার কতদিন আগে থেকে তুমি চিন্তা ভাবনা করছো, বা ওই সময় তুমি কি চিন্তা করে হচ্ছে ইউএসএ কে চুজ করলা, এবং আলটিমেটলি তুমি কিভাবে ইউনিভার্সিটিকে অ্যাপ্রোচ করলা। সবকিছু আমাদের সাথে একটু শেয়ার করো, যাতে অডিয়েন্সরা দেখে তারা ইন্সপায়ার্ড হয়ে তারাও হচ্ছে এখান থেকে গাইডলাইন নিতে পারে। আচ্ছা। ওয়েল, আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। Um, আপনার সাথে আমরা ইউনিভার্সিটি অফ টলেডো, বাই দ্য ওয়ে, যারা জানে না, হ্যাঁ, ইউনিভার্সিটি অফ টলেডো থেকে আমি 2022 2022 না, হ্যাঁ, 2022 আমি গ্রাজুয়েট করলাম। আপনি বোধহয় 2022-এর জানুয়ারির দিকে আসলেন না? সেই বছরই বোধহয় আপনার আসা হলো এখানে, হ্যাঁ, হ্যাঁ, ইউটিতে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো আমাদের এই মানে 3-4 মাসে একটা ওভারল্যাপ ছিল আর কি, সেজন্য খুব হুম, বেশি হুম। আসলে হ্যাং আউট করা হয় নাই সেভাবে। আমি চলে যাচ্ছিলাম, আপনি আসছেন, ওরকম একটা হ্যাঁ, ব্যাপার। বাট আমরা সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড ছিলাম দ্য হোল রাইট, টাইম। রাইট, হ্যাঁ, রাইট। সো এই ইনিশিয়েটিভ মানে এইখানে এখন এঙ্গেজড হইতে হইতে পেরে ভাল লাগতেছে, কারণ হচ্ছে আম, এটা আর কি, মানে আপনার সাথে হ্যাং আউট করার ইচ্ছা ছিল কিন্তু হয় নাই। এখন in a different way হ্যাঁ, we ইটস এ are গুড hanging out, চান্স। which is হ্যাঁ। which is nice, I guess. Yeah. তো এখন F1 জার্নি নিয়ে যদি বলতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলি। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইকোনমিক্স। তো আমি ইউনিভার্সিটি অফ টলেডোতে মাস্টার্স করছি ইকোনমিক্সে। আমাদের আমি এসছি 2021-এ আমেরিকাতে, 2021-এর জানুয়ারিতে। স্প্রিং সেমিস্টারে আসা আমার। এখন সেটা কিছুটা আনইউজুয়াল। ইউজুয়ালি যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আসে এখানে, তারা ফল সেমিস্টার আসে, আপনি জানেন এটা, মোস্টলি মোস্ট অফ দ্য টাইম। হ্যাঁ, ফল সেমিস্টারে বেশিরভাগ ফান থাকে, রাইট? রাইট। এখন ফল সেমিস্টারটা শুরু হয়, টাইমলাইনটা যদি বলি, শুরু হয় অগাস্ট থেকে, বা কখনো কখনো সেপ্টেম্বর, ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি। তো আচ্ছা, একটা জিনিস, আই এম সরি হ্যাঁ, ইন্টারাপ্ট না করার জন্য। অবশ্যই, হ্যাঁ, আহ, আচ্ছা, তোমার কারেন্ট পজিশন সম্পর্কে একটু আমাদের সাথে একটু শেয়ার করবা? কারণ লাইক আমরা হয়তো বা ওই পরিচয় পর্বটা আমি জানি, বাট হ্যাঁ, অডিয়েন্সরা জানে না, সো তুমি চাইলে শেয়ার করতে পারো। হ্যাঁ, অবশ্যই। আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ মিশিগানে এখন কাজ করতেছি রিসার্চ টেকনিশিয়ান লিড হিসেবে। আহ, আমার ডিপার্টমেন্ট হচ্ছে ICPSR, ইন্টার ইউনিভার্সিটি কনসোর্টিয়াম ফর পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল রিসার্চ, which is, the fun fact about it is that it is the world's largest archive for social science data. So it's kind of exciting. Um, আমার quantitative background. কংগ্রাচুলেশনস বাই দ্য ওয়ে, Oh, thank you, কংগ্রাচুলেশন। আমি তো thank আই you, ডিডন্ট হ্যাভ দ্য চান্স টু কংগ্রাচুলেট ইউ ইয়েট, বাট আই নিউ যে তোমার পজিশনটা সম্পর্কে আমি জানতাম। বাট কংগ্রাচুলেশনস, লেট thank you, কংগ্রাচুলেশনস। thanks. It, হ্যাঁ, এইটা খুব ভালো অপরচুনিটি। মানে I'm enjoying working there, I would say. I have an amazing team that I'm working with, and um, people there are very friendly, they're very cooperative and very flexible, and I can't be more grateful for this And যারা opportunity. অনেকেই হয়তো জানে না, ইউমিশ ইজ আ ভেরি গুড ইউনিভার্সিটি। অ্যান্ড এটাকে পাবলিকের মনে হয়, লাইক পাবলিকের ইউনিভার্সিটিগুলোর মধ্যে এটা অনেক হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি। Almost top 10 in every ranking, অলমোস্ট I would say. হ্যাঁ। আর এক্স্যাক্টলি। আর ওয়ার্ক আর ওয়ার্ক এনভায়রনমেন্টের কথা চিন্তা করতে গেলে ইউনিভার্সিটি অফ মিশিগান হচ্ছে one of the best colleges to work for, and it has been consistently voted that way. যে মানে প্রত্যেক বছর যে ভোট হয় না, যে হুম, হুম। সবচেয়ে ভালো কাজের জায়গা in terms of flexibility, benefits and everything. So it was a good opportunity. এবং আমার কাছে মনে হয়েছে যে 2022 থেকে 2024 2 বছর, বা 2021-এ আসা, এর মানে 3-4 বছর অনেক আহ, মানে অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে স্ট্রাগল মানে মানে ওই অর্থে স্ট্রাগল না, অনেকে হয়তো আমার চেয়ে অনেক খারাপ পজিশনে ছিল, বা আরো বেশি স্ট্রাগল করছে, বাট স্টিল আই মিন বিইং ইন এ গ্রাজুয়েট স্কুল itself is a struggle, if you ask me. এক্স্যাক্টলি, ফান্ডেড পজিশনে অনেক প্রেশার থাকে। Right, right, হ্যাঁ। right. আর একটা ব্যাপার হচ্ছে, জাস্ট একটু অ্যাড করি, আই এম হ্যাঁ, নট শিওর তুমি এটা জানো কিনা। দের ওয়াজ এ মুভি বাই লিওনার্দো ডি ক্যাপ্রিও কাপল অফ হ্যাঁ, ইয়ার্স এগো, ডোন্ট লুক আপ। দেখছিলা এটা? হ্যাঁ, হ্যাঁ, দেখছি।
ইউ দেখছিলাম নো এটা। লাইক ওদের রটেন টমেটো খুব একটা ভালো করে না, আমি সরি, রটেন টমেটো খুব একটা ভালো করে না। আমি রেটিংস ইউজুয়ালি দেখি রটেন টমেটোস, বাট এরপরও আই জাস্ট গেভ ইট আ ডাউট, বেনিফিটস অফ ডাউট। আই মিন তারপরও দেখলাম, দেখে মনে হলো যে মানে খুব এনজয় করছি মুভিটা। খুব, হ্যাঁ হ্যাঁ, বল। আমিও এনজয় করছি। অ্যান্ড ফান ফ্যাক্ট, আমার এটা মেনশন করার রিজন হচ্ছে ওদের যে রিসার্চ টিম, এই হ্যাঁ, রিসার্চ টিমটা কোন ইউনিভার্সিটি থেকে বিলং করে জানো? না ওইটা মিশিগান স্টেট ছিল বোধহয়। মিশিগান স্টেট ছিল। হ্যাঁ বোধহয় মিশিগান স্টেট ছিল। হ্যাঁ, আচ্ছা, ওকে। ইয়া ক্লোজ। আমার, ইয়া মিশিগান, সরি সরি, আমি বাট ভাবছিলাম ক্লোজ। ওইটা মনে হয় ইউনিভার্সিটি অফ মিশিগান। না, আচ্ছা, I wish it was the University of Michigan. হ্যাঁ, But yeah. But hey, it was ইউনিভার্সিটি, in ইট ওয়াজ এ Michigan. ফান মুভি, হ্যাঁ। হ্যাঁ, খুবই ফান। আমার কাছে মনে হয়েছে যে যেভাবে ইট ওয়াজ অ্যান ইভেন্ট অফ অ্যাপোক্লিপস, রাইট? লাইক পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে ওই সময়ও যে মানে মানুষের পলিটিক্স থাকতে পারে, আর কিভাবে সেন্সেশনালাইজড নিউজ মানে আমার মানুষ আমার ওই কাছে সময় আই মানুষ ফিল লাইক কিভাবে। দিস ইজ সো রিয়েল। ও আমার মাই কাছে গড। মনে হয়েছে মানে ইট কুড বি সো রিয়েল। ওরা যেভাবে মক করছে। রাইট, এক্স্যাক্টলি। এনিওয়ে, তো যারা দেখে নাই তারা কিন্তু দেখতে পারে, ভালো মুভি হ্যাঁ, সাজেস্ট। দেখতে পারে। হ্যাঁ, আমেরিকান পিপলদের সাইকোলজি খুব ভালো করে বুঝতে পারবো, স্পেশালি এখনকার যে জেনারেশন তাদের সাইকোলজি। Exactly, involving হ্যাঁ, social media, involving news and how politicians পলিটিক্স, work. Exactly. সায়েন্সকে কিভাবে হচ্ছে নর্মাল পেপার পারসিভ করে Right, সবকিছু। exactly. So হ্যাঁ, এখানে কিন্তু একটা গ্যাপ আছে যে সায়েন্টিফিক কমিউনিটি কোন একটা ফাইন্ডিংস কিভাবে ইন্টারপ্রেট করতেছে, প্লাস সেটা কিভাবে মানে জেনারেল মানুষের কাছে পৌঁছাচ্ছে, এর মধ্যে একটা গ্যাপ আছে এবং এই গ্যাপটা কিন্তু বোঝা যায় ওই মানে ওইটা খুব ভালোভাবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি দ্য রিজন আই মেনশনড বিকজ আমি আমাদের টলিডো থেকে মিশিগান খুবই ক্লোজ। হ্যাঁ, সো আমি আসলে আমার দুইটা কনফারেন্স পেপার, আমি হচ্ছে একটা পাবলিশ করছি মিশিগান স্টেটে, আচ্ছা, মানে মানে প্রেজেন্ট করছি, সরি পাবলিশ না, প্রেজেন্ট করছি, এবং আরেকটা করছি হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যান আরবার মিশিগানে আর কি। আচ্ছা, সো আমাদের যে রিসার্চ গ্রুপ ইউনিভার্সিটি অফ টলিডোর প্লাজমা রিসার্চ গ্রুপের সাথে ওদের খুব ক্লোজ কোলাবোরেশন আছে। সো দুইটা ইউনিভার্সিটি আমার খুব পরিচিত, আই হ্যাভ বিন দেয়ার ফিজিক্যালি ওয়ান্স অর Wow. টুয়াইস। সো হ্যাঁ, এইটার জন্য ওই যখন আমি মুভি দেখতেছিলাম আই ওয়াজ লাইক, ও ওখানে তো আমি গেছি। হ্যাঁ, আপনি গেছেন মিশিগান স্টেটও, যেহেতু গেছেন তার হ্যাঁ, মানে মানে গেছেন আপনি। হ্যাঁ, এক্স্যাক্টলি। এনিওয়ে। এনিওয়েজ, ব্যাক হ্যাঁ, টু আওয়ার টপিক। তুমি ওকে। বলতেছিলা, আমি একটু ইন্টারাপ্ট করছি, না, ইটস সরি। ফাইন, ইটস ফাইন। 2021 আসার কথা বলতেছিলাম যে জানুয়ারিতে আমি এখানে আসছি। তো ফান ফ্যাক্ট অথবা ট্র্যাজেডি যেটাই বলি, আমার আসার কথা ছিল কিন্তু 2020 অগাস্টে, ফলে। হ্যাঁ, কিন্তু ওই সময় হচ্ছে যে ওই লকডাউন ছিল, কোভিড হলো, আম, তারপর এই যে ইন্টারন্যাশনাল ফ্লাইট সবকিছু বন্ধ, শাটডাউন। তো এর কারণ হচ্ছে ওই ফলে আমি অ্যাডমিশন পেয়েছি ফলে 2020-এ, বাট আমার ডিপার্টমেন্ট বললো হচ্ছে ঠিক আছে, অ্যাডমিশন আমি ডিফার করে দিলাম আনটিল নেক্সট স্প্রিং। তো 2021 জানুয়ারিতে আসা হলো। এখন আম, এর আগে আমি প্রিপারেশন যদি বলি, জার্নিটা শুরু হয়েছে কিন্তু আরো অনেক আগে, মানে আমি বলবো যে প্রায় 2018 সাল থেকে আমি প্রিপারেশন নিচ্ছি। এক্স্যাক্টলি। নর্মালি ইউএসএ তে আসার অনেকদিন আগে থেকে প্রিপারেশন নিতে হয়। রাইট, রাইট, রাইট। 2018 বা 2017 বলা যায়, আসলে 2017 শেষের দিকে বোধহয়। কারণ আমি 2018 2019 জানুয়ারিতে জিআরই পরীক্ষা দিছি, এটা আমার মনে আছে। এবং 2019 ডিসেম্বরে আইএলটিএস পরীক্ষা দিছি। তার মানে হচ্ছে এবং 2020 আমি টাইমলাইনটা যদি বলি, 2020 অগাস্টে আমি আসবো। হ্যাঁ, তাহলে আমি 2020 অগাস্টে আসবো, কিন্তু 19 জানুয়ারিতে জিআরই পরীক্ষা দিচ্ছি। এর মানে হচ্ছে প্রায় 1 বছরের আগে আমি জিআরই পরীক্ষা দিয়ে দিছি, হুম, হুম। রাইট? হুম। আচ্ছা। এবং হ্যাঁ, এবং হচ্ছে 6 মাস 7 মাস হাতে রেখে হচ্ছে আমি আইএলটিএস পরীক্ষা দিছি। আচ্ছা যাই হোক, এখানে জিআরই পরীক্ষা এখন আমি আমার আপ টু ডেট নলেজ নাই, বাট তখন যখন আমরা জিআরই পরীক্ষা ছিলাম তখন সেটার এক্সপাইরেশন ছিল 5 ইয়ার্স, 5 বছর। হুম। আর আইএলটিএস ছিল বোধহয় 2 বছর, সেই জন্য সবাই, 2 বছর, হ্যাঁ। হ্যাঁ, সবাই যেটা করতো যে জিআরইটা আগে দিত এবং আইএলটিএসটা হচ্ছে যে আম, একদম পরে, মানে তুমি পরে দিত। যখন আর অ্যাপ্লাই করো। জিআরই প্রিপারেশন যারা নেয়, জিআরইর ভার্বাল পড়লে আইএলটিএস এর প্রিপারেশন তেমন লাগে না। একদমই লাগে না, হ্যাঁ। হুম। আমার আমার মনে আছে আমি 1 সপ্তাহ আগে মানে আমি রেজিস্ট্রেশন করছি আইএলটিএস এর জন্য, এরপর হচ্ছে আমি পড়া শুরু করছি আইএলটিএস এর জন্য, কারণ আমি আই ওয়াজ সো ওভার ইট এট দ্য টাইম। আমি I was so burnt out and exhausted from GRE and everything. I'm like I just want to get it over with. So সেটাই আর কি।
আচ্ছা, তো এইটা হচ্ছে যে ইন টার্মস অফ টাইমলাইন হাউ দ্য জার্নি ওয়াজ। আর এই যে 2019-এ যদি আমি পরীক্ষা দিতে চাই, এই জন্য কিন্তু আমাকে বছর দুয়েক ধরে প্রিপারেশন নিতে হয়েছে, যেহেতু আমি হ্যাঁ। আমি তখন আমি সিইউতে পড়তেছিলাম, ইউনিভার্সিটি অফ চিটাগং ইকোনমিক্সে। আমার ব্যাচেলার্স ছিল, আমি ব্যাচেলার্স করতেছিলাম তখন, বোধহয় থার্ড ইয়ারে। তো আর তুমি তখন বাই তোমার ব্যাচ এইচএসসি ব্যাচ হচ্ছে 2014, রাইট? হ্যাঁ 14। হুম। 2014, ওকে। হ্যাঁ। আর আমাদের সিইউ হচ্ছে তখন, এখন কি যায় না, কিন্তু তখন আমাদের সময় ইট ওয়াজ ইনফেমাস ফর সেশন জটস এন্ড এভরিথিং। তো আমাদের আমাদের কোনো ক্যাম্পাসটা আমি শুনছি অনেক সুন্দর, ওটা নাকি ট্রেন দিয়ে যাইতে হয়, মানে হ্যাঁ, ইউ খুবই গাইস হ্যাভ সুন্দর। এ ডেডিকেটেড ট্রেন জাস্ট ফর হ্যাঁ। ইউর হুম, ইউনিভার্সিটি। হুম, হ্যাঁ। এবং ক্যাম্পাসটাও নাকি অনেক সুন্দর, যদিও কখনো আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, আচ্ছা, বাট আই হার্ড ইটস এ ভেরি ভেরি এক্সোটিক ক্যাম্পাস। খুবই সুন্দর, খুবই সুন্দর ক্যাম্পাস। আমি ঢাকা ইউনিভার্সিটিও গেছি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, অনেক ইউনিভার্সিটি যাওয়া যাওয়া হয়েছে, বাট চিটাগং হুম। ইউনিভার্সিটি আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সুন্দর ক্যাম্পাস। আর ট্রেনটা হচ্ছে আমাদের একটা লেগেসি, সিইওর হ্যাঁ, লেগেসি হচ্ছে কাইন্ড অফ। ট্রেন, হ্যাঁ। শাটল ট্রেন। আমাদের সবকিছু হচ্ছে যে শাটল ট্রেনকে সেন্টার করে আর কি সবকিছু। আচ্ছা। আহ, মানে আমাদের এরকম ছিল যে শাটল ট্রেন যে যেদিন বন্ধ হবে কোনো কারণে, হয়তো পলিটিক্যাল মারামারি কারণে হুম। বন্ধ হতে পারে, বা যে কোনো কারণে, যদি কোনো যান্ত্রিক ত্রুটির কারণেও বন্ধ হয়, তাহলে সেদিন ক্লাস হবে না। মানে এটা বাই ডিফল্ট যে সেদিন কোনো ক্লাস হবে না, কারণ স্টুডেন্টস ওকে। আর যাবে না, ক্লাস হবে না, সামথিং লাইক দ্যাট। মানে আমরা এতটা ডিপেন্ডেন্ট ছিলাম শাটল ট্রেনের উপর। ওকে। এনিওয়ে, সো তো আমি যখন সিইউতে আমাদের ক্লাস করতে হচ্ছিল, পরীক্ষা হচ্ছে, আহ, তো সবকিছুর মধ্যে আসলে জিআরই প্রিপারেশন নেওয়া যদি এরকম ছিল না যে আমি 2 মাস পড়বো, 2 মাস আমার কোনো কাজ নেই, আমি 2 মাস শুধু জিআরই প্রিপারেশন নিয়ে বেরবো, পরীক্ষা দেবো, সেটা ছিল না। তা আমাদেরকে কিন্তু ওই বাকি কাজগুলো করতে হচ্ছিল, যে টিউশন করাতে হচ্ছে, পোলাপান পড়াতে হচ্ছে, প্লাস হচ্ছে আমার নিজের পড়া পড়তে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে, রাইট? এর মধ্যে আমাকে ফাঁকে ফাঁকে জিআরই পরীক্ষা, জিআরই প্রিপারেশন নিতে হচ্ছিল। তো সেই জন্য আমি চিন্তা করলাম আমি যত আগে শুরু করবো ততই বেটার আমার জন্য। এবং আচ্ছা, হ্যাঁ, এই ক্ষেত্রে আমি দ্যাটস এ একটা গুড স্ট্র্যাটেজি, দ্যাটস এ গুড স্ট্র্যাটেজি। জিআরই কিন্তু লাইক হঠাৎ করে কেউ যদি চায় 6 মাসে দিয়ে দিব, তারা অনেক প্রেশারে পড়ে যাবে। লাইক ইটস বেটার টু স্টার্ট ওয়েন ইউ আর অ্যাকচুয়ালি এ স্টুডেন্ট, লাইক থার্ড ইয়ার ইজ অ্যান আইডিয়াল টাইম, রাইট? একদম, আই আই ক্যান্ট এগ্রি মোর। একদম। যদি মানে তার ইউএসএ তে আসার ইচ্ছা থাকে। হ্যাঁ। তো এখন আজকের কনভারসেশনটা যদি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্টরা শুনে, তাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে এটা, কারণ তাদেরকে বেনিফিশিয়াল। রাইট এখনই শুরু করার সময়, একদম এখন হ্যাঁ, বলতে এখনই। এখনই। সেটা। হ্যাঁ। আর তুমি কি ওই যে ওয়ার্ড স্মার্ট না কি যেন ওই বই কিনছিলা নাকি নীলক্ষেত থেকে? হ্যাঁ, বই তো কিনছিলাম, কত কত কিছু। আর তখন ভাই, এখন এটা তো আপনি জানেন, মানে এটা আমেরিকা আসার পরও বা আগেও আমাদের মধ্যে না ভয়ানক রকমের একটা ইম্পোস্টার সিনড্রোম কাজ করে। আমার মধ্যে তো আরো বেশি করতো। আমি এখন কিছুটা আই এম ওয়ার্কিং অন ইট আ লিটল বিট। মানে আমার কাছে মনে হচ্ছে যে এই যে সবাই এত ভালো ভালো স্টোরি করতেছে, এটা আমাদের হবে না, মানে আমিই পারি না খালি, এরকম মনে হতো। সেই জন্য এক্স্যাক্টলি, যত এই জিনিসটা আমি অনেক অ্যাড্রেস করতে চাই, কারণ মানে আমাদের স্টোরিগুলোতে আমরা সবসময় নিজেদেরকে এতভাবে এমপ্লিফাই করি, অনেক সময় হ্যাঁ, দেখা যায় স্টুডেন্টরা ডিমোটিভেটেড হয়ে যায়, বলে না আমাকে right, দিয়ে হবে। বাট হ্যাঁ, আমাদের সামটাইমস উই শুড বি লাইক মানে শেয়ারিং যে আমরাও নিজেদেরকে অনেক ডাউট করতাম, বাট আলটিমেটলি হওয়ার পরে উই ট্রাইড অ্যান্ড উই সাকসিডেড, রাইট? ট্রু, মানে ট্রু। এখানে আসার ব্যাপারে, মানে ইউএসএ তে F1 জার্নিতে আসার ব্যাপারে। হ্যাঁ, অ্যান্ড ইম্পোস্টার সিনড্রোম ইজ এ রিয়েল থিং, এবং এটা It's a হচ্ছে, real thing. হ্যাঁ, এবং গ্র্যাড স্টুডেন্টসদের মধ্যে এই টেন্ডেন্সিটা কিন্তু অনেক বেশি। এই- স্পেশালি এটা তো শুরু হয় তুমি যখন হচ্ছে এভরিথিং ইজ ডান, মানে তুমি হচ্ছে হ্যাঁ, আসছো ফান্ডেড পজিশনে, ভিসা টিসা পেয়ে প্লেনে চড়ে এখানে আসছো, আসার পরে when you start your grad journey, তখন আসলে এই সিনড্রোমটা সবচেয়ে বেশি হিট করে, রাইট? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমার একদম একদম। আর যদি আম, আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছি, আমাদের ইংলিশ আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, আমাদের বেশিরভাগ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না হয়তো। দেখা যাচ্ছে যে আমরা ডোমেস্টিক স্টুডেন্টসদের সাথে বসে ক্লাস করতেছি, কোনো একটা ইন্টারাকশন হচ্ছে, কোনো একটা কোয়েশ্চেন, মানে তারা যে যে কোয়েশ্চেন্স গুলো করতেছে, মানে একটা সময় গিয়ে মনে হয় যে এরকম কোয়েশ্চেন আমি কেন করতে পারি না, am I not হুম। intellectually um, in the same level as them or something like that. So এই জিনিসগুলো এগুলো হচ্ছে যে মানে ওরাও কিন্তু, অনেকে অন্যরাও কিন্তু একই ব্যাপার আমাদের ব্যাপারে ভাবে, ব্যাপারটা হচ্ছে সেটা। হ্যাঁ, মানে লাইক যারা ইউএসএ তে
বর্ন যারা এবং যারা হচ্ছে ইউএসএ তে লাইক হোয়াইট ককেশিয়ান আমরা যারা বলি, তারাও কিন্তু ধরো when it comes to like ম্যাথ অ্যান্ড সায়েন্স, তারা কিন্তু আমাদের ব্যাপারে এরকম একটা পারসেপশন রাখে। রাইট বাট এখানে একটা ব্যাপার আছে, আমাদের বাংলাদেশে যেরকম ম্যাথ সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং মেডিকেলের থেকে মানে কেউ যদি ইংলিশ পারে তাকে কিন্তু অনেক বেশি ভ্যালু দেওয়া হয়, এবং দেয়ার ইস এ হোল কাল্ট বিহাইন্ড ইট। মানে I won't name any names, like I won't mention any names, but ইংলিশ কিভাবে মানে মানে পড়তে হয় বা ইংলিশ কিভাবে বলতে হয় সেটা নিয়ে অনেক মানুষ ফেমাস হয়ে গেছে বাংলাদেশে, অনেক। অ্যান্ড পিপল ডেসপারেটলি ওয়ান্টস, ইভেন দো আমরা 10-12 ইয়ার্স আমাদের হাই স্কুল বা স্কুল লাইফ পুরাটা ইংলিশ পড়ি, বাট স্টিল ইংলিশ আমরা পারি না, রাইট? এবং যারা যখন আমরা দেখি যে নেটিভরা এরকম ভাবে ইংলিশ বলতেছে, আমরা তো লাইক আল্লাহ, ওরা সব পারে, আমরা কিছু পারি না। রাইট রাইট এবং সেটা শুধু কোয়েশ্চেন আনসার হতে হবে বলে কথা নেই। মানে কোন একটা এক্সাম হয়তো কোনো কারণে খারাপ হয়েছে, তখন আমরা এখানে আমেরিকাতে গ্রাড স্কুল আন্ডারগ্রাড যেটাই হোক, মানে রেজাল্ট কিন্তু পাবলিকলি শেয়ার করা যায় না। লাইক সবার রেজাল্ট সবার কাছে ইন্ডিভিজুয়াল। লাইক আমাদের বাংলাদেশে যেটা হতো যে রেজাল্ট ঝুলাই দিছে, সবাইকে দেখলো এই ফার্স্ট ডে সেকেন্ড। এখানে এসব করা যায় না, এখানে শুধু অ্যাভারেজ দেবে, দেখা যাবে যে অ্যাভারেজ এত, মিডিয়াম থাকে হয়তো না, তারপর 25%, 75% কোয়ার্টাল থাকে। এইটুকুই ইনফরমেশন যে আমি কত পাচ্ছি, মানে সে আমার পাশের জন কত পেলো, সেটা ইটস নান অফ মাই বিজনেস, আমি জানতে পারবো না সেটা। আমার মতো এটা, এবং ইফ আই আস্ক, এটা রুড, মানে ইটস রুড টু আস্ক, রাইট? আর এটা লিগালও না, এটা টিচার প্রফেসরদের জন্য লিগালও না, কারণ সেটা একটা প্রাইভেট ইনফরমেশন, সেটা ডিসক্লোজ করা হচ্ছে। সেই জন্য দেখবেন হচ্ছে যখন ওরা আমার যখন টিউটোরিয়ালে খাতা দিত বা কিছু একটা, সেটা এইভাবে করে মানে উল্টো দিকে করে দিত, যাতে করে ওই গ্রেডটা দেখা না যায়। একজনের কপি আরেকজনকে দিত না। লাইক লেটস সে সামওয়ান ইজ নট অ্যাটেন্ডিং দ্য ক্লাস, মানে তার কপি সে আমাকে বলছে যে হ্যাঁ নিয়ে আস, ক্যান ইউ ব্রিং মাই কপি, বাট আমি একদিন আস্ক করে তারপরে হচ্ছে আমার মানে দ্য গাই আস্কড মি, এখন আমিও প্রফেসরকে বলছি প্রফেসর ক্যান আই হ্যাভ দ্যাট, এন্ড হি ওয়াজ লাইক নো নো আই কান্ট ডু দ্যাট। আর এখন আমরা হচ্ছে এত রুলস রেগুলেশনস তো প্রথম থেকে জানিও না। হ্যাঁ, things work differently, এটা আর কি, এটা হয়। এনিওয়ে, কোথায় যেন ছিল, আমি তো ভুলে গেছি। তুমি হচ্ছে থার্ড ইয়ারে ছিলা, ইউ স্টার্টেড প্রিপেয়ারিং ফর জিআরই এন্ড এভরিথিং, সবকিছু চলতেছিল, সবকিছু একসাথে চলতেছিল। সো তখন এটাই আর কি, মানে এক ইম্পোস্টার সিনড্রোম থেকে কথাটা আসলো, তখন আমার মধ্যে ওই ইম্পোস্টার সিনড্রোমটা কাজ করতেছিল, যে আমি যখন দেখতাম ইউটিউবে ভিডিও দেখতাম, বা আমার ডিপার্টমেন্টের কয়েকজন সিনিয়রও কিন্তু আমেরিকা গেছিল তখন, এবং ওদেরকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল ডিপার্টমেন্টে, যে পেয়ে গেছে, এ ইংলিশে ভালো, এই ম্যাথসে ভালো, এটা ওটা। আর আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, এখন আমাদের তো বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড নিয়েও কত কাহিনী, মানে তুমি কমার্স থেকে আসছো, তুমি সায়েন্স থেকে আসছো, এই ব্লা ব্লা ব্লা। তো কমার্স থেকে আসলে মানে ইয়েটা হচ্ছে স্টেরিওটাইপটা হচ্ছে, কমার্স আসলে তাদের ম্যাথস এর বেসিসটা ভালো না, তাদেরকে এক্সট্রা এফোর্ট দিতে হবে, সামথিং লাইক দ্যাট। তো আমার কাছে মনে হচ্ছিল আই ওয়াজ ফার বিহাইন্ড, সো আই হ্যাভ টু স্টার্ট আর্লি। মেন কথা হচ্ছে যদি আমি ওই টাইমলাইনটা ধরতে চাই, আমি চাচ্ছিলাম না হচ্ছে গ্রাজুয়েট করে এরপর সবকিছু শুরু করবো, এটা কিন্তু অনেকেই করে, এবং আমার অনেক ফ্রেন্ডস আমার at least 2 years লাগে ওদের পুরো প্রিপারেশনটা, at least 1 year, মানে if they are smart at least 1 year লাগে ভিসার প্রসেস থেকে শুরু করে, মানে আইএলটিএস জিআরই দিয়ে মিনিমাম 1 year ছাড়া পসিবল না, সম্ভবই না। কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে আইএলটিএস, আমার মনে হয় আইএলটিএস এক্সাম স্কেজুল করতেও বোধহয় সময় লাগে, মানে সব হঠাৎ করে আমি চাইলাম কালকে এক্সাম দিয়ে দিবো, সেরকম হয় না বোধহয়, না? মানে হ্যাঁ কিন্তু লাইক মানে ইউ হ্যাভ টু সি যে স্পেশালি ফল ইনটেকে ধরার আগে ওই সময়টা অনেক কম্পিটিটিভ থাকে, দেখা যাবে যে বিভিন্ন সেন্টারে হয়তো বা বুক হয়ে গেছে, ইউ হ্যাভ টু গো ফর অ্যানাদার সেন্টার অর সামথিং। এক্স্যাক্টলি। এরপর হচ্ছে পরীক্ষা দেওয়ার পর ওয়েট করতে হয়, কতদিন ওয়েট করতে, আমার আসলে খুব ওইভাবে ডিটেলস গুলো মনে নাই, বাট আমার মনে আছে যে রেজাল্ট দেখা যায়, মানে সাথে সাথেই দেখা যায়, কিন্তু এটা ওই যে রাইটিংটা ছাড়া বাকিগুলো দেখা যায়, কিন্তু সেই অফিসিয়াল স্কোরটা আসতে অনেক সময় লাগে। হ্যাঁ, এরপর হচ্ছে আইএলটিএস রেজিস্ট্রেশন করতে সময় লাগে, সেই স্কোর পাঠাতে, আমার কিন্তু ফিজিক্যালি স্কোর আইএলটিএস এর স্কোরটা পাঠাতে হয়েছে। কোভিড এর আগে তো হচ্ছে লাইক মানে আইএলটিএস এর স্কোরটা ফিজিক্যালি পাঠানোর জন্য ওরা লাইক 5টা ইনস্টিটিউশনে ফ্রি পাঠানো যায়, বাকিগুলোর জন্য পে করতে হয় এক্সট্রা, সো মেনি থিংস। হ্যাঁ, এরকম কিছু একটা তখন। হ্যাঁ, তখন আমি যে ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করছিলাম ওইগুলো তো আমার পাঠাতে হয়েছে। তাহলে এখন বাংলাদেশ থেকে ফেডেক্সে করে একটা ডকুমেন্ট আমেরিকাতে আসতে অনেক সময় লাগবে, প্লাস রেজাল্ট আসতে সময় লাগবে। তো এই যে মাঝখানে এত সময় লাগতেছে, এই জন্যই হচ্ছে মানে হাতে
অ্যাডভান্স এনাফ সময় রেখে তারপর হচ্ছে ডকুমেন্টস গুলো প্রিপেয়ার করা উচিত। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি অনেক স্টুডেন্টসদেরকে দেখছি, আমার জুনিয়রদেরকে, তারা ডিসেম্বরের শেষের দিকে এসে আমাকে বলে যে ভাই আমি আইএলটিএস দিচ্ছি এখন, অথবা ডিসেম্বর। এখন আমি বললাম এখন আইএলটিএস দিয়ে কি হবে, তোমাকে টাইমলাইনটা তো মাথায় রাখতে হবে, তাই না? কারণ হুম। ডিসেম্বর 15 হচ্ছে মোস্ট অফ দ্য মিডিয়াম ইউনিভার্সিটিস ক্যাটাগরি ইউনিভার্সিটি তারা ডিসেম্বর 15-এর মধ্যে বা টপ ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন গুলো ক্লোজ করে দেয়। ক্লোজ করে দেয়। রাইট। তো এটাই টাইমলাইনটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। তো তখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম সেভাবে। তারপর হচ্ছে আবার ইংলিশ ভালো বলতে পারি না, এটা নিয়ে আরেকটা মানে হীনমন্যতা, যে কিভাবে ইংলিশটা ইমপ্রুভ করা যায়। এটা খুব মজার, এই ঘটনাটা খুব মজার, এটা আমি অনেককেই বলি, বলতে ভালো লাগে। তখন হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল, ফয়সালকে আমি শাউট আউট করি, সে এখন ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে আছে, পিএইচডি করতেছে ইকোনমিক্সে। তো ওর সাথে এই যে শাটল ট্রেনে করে আমরা যে আমাদের 40 মিনিট 40 মিনিটের একটা ছিল, ট্রিপ ছিল, কমিউট ছিল। তো আমরা ট্রেনে বসে আমরা ভাবতাম, আমরা বলতাম হচ্ছে দেখ আমরা আজকে যত আড্ডা দিব, গল্প করবো, সব ইংলিশে ইংলিশে বলবো, এবং আমরা ভুল করব, অনেক সময় বলতে ইচ্ছা করবে না, ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট হ্যাজ টু বি ডান, এরকম একটা ব্যাপার। কারণ হুম। প্র্যাকটিস ছাড়া আসলে কিছুই হবে না, আমাকে হবে প্র্যাকটিস না, করতে হবে। এক্সাক্ট। স্পিকিং সেশনটা স্পেশালি মানে আমাদের মধ্যে এরকম ভাবে একটা কাজ করে যে আমরা মাঝে মাঝে অফ হয়ে যাই, মাঝে মাঝে হ্যাঁ, হচ্ছে করি, রাইট? এটা যদি মানে প্র্যাকটিস না হয়, আর বাংলাদেশে যেটা হয়, ফ্রেন্ড সার্কেলে কেউ যদি ইংলিশ বেশি বলতে চায় তাকে এত মানে শেম করা হয়, লাইক হ্যাঁ তুমি ইংলিশে বলো, এটা বলো, মানে সেটা। আপনার এলিট ক্লাসে হয়ে গেছে এরকম একটা ব্যাপার। হ্যাঁ। বাট আমাদের জন্য ওই সময়টা ছিল, মানে আমরা দুজনেই ভাবছিলাম হচ্ছে আমরা গ্রাজুয়েশন শেষ করে আমেরিকাতে আসবো। এবং আমরা ভাবলাম হচ্ছে কে কি বলতেছে এটা দেখার বিষয় না, আমরা হচ্ছে মানে পিপল মেক ফান অফ আস, ইটস ফাইন। আমরা হচ্ছে যে এই জিনিসটা করব যে প্রতিদিন 40 মিনিট, ওই ওই সময়টা তো আমরা এমনিতেও কিছু করতেছি না, জাস্ট যে বিষয়গুলো নিয়ে আমরা গল্প করি সেগুলো বাংলা না বলে ইংলিশে বলার চেষ্টা করবো। এবং প্রথম প্রথম যে এত কষ্ট হতো, এত সাফোকেট ফিল হতো, কারণ মাঝে মাঝে হচ্ছে যখন কনভারসেশন হতো না, মানে কোন একটা এক্সপ্রেশন আমি এত করে খোঁজার চেষ্টা করতেছি যে কিভাবে এই জিনিসটা জিনিসটা বলবো কি, হোয়াট ইজ দ্য রাইট এক্সপ্রেশন, লাইক আই ক্যান sometimes we would just struggle like finding the right expressions to um, finish that sentence, for example. So এগুলো হচ্ছে রিয়েল স্ট্রাগলস ছিল আমাদের জন্য। তো আমি ভাবলাম 1 মাস 2 মাস 6 মাস ইন্টেনশনালি আমরা মুভি দেখা শুরু করলাম। আমরা ভাবলাম হচ্ছে যে আমরা শুরু করি হচ্ছে অ্যানিমেশন মুভি দেখে। কারণ অ্যানিমেশন মুভিগুলো যেটা হয় যে ওদের ইংলিশ গুলো খুব ক্লিয়ার, আমি বলবো। আচ্ছা। আম, তাই না? আম, হ্যাঁ, ক্লিয়ার, কারণ এবং হচ্ছে মোস্ট অফ দ্য কেসেসে লাইক ডিজনি বা হচ্ছে লাইক ওরা পিকজার না কি যেন, ওদের যে মুভিগুলা, সেখানে যারা স্পিকার থেকে তারা দেখা যায় অনেক হাই ক্যালিবার থাকে, অ্যাঞ্জেলিনা জলি, লাইক হ্যাঁ, আর দিস অ্যান্ড দ্যাট, লাইক তারপর মোয়ানার মনে হয় ছিল ওই যে রকের নাম কি ভুলে গেছি। সো দিস পিপল লাইক তারা মোটামুটি গুড ব্যাকগ্রাউন্ড থেকে, এবং তাদের ইংলিশ খুব ভালোই থাকে most of আর the cases. আমার I mean, and ধারণা it's হচ্ছে fun to watch as well, right? exactly, and I feel like it's catered to like children or kids. So হ্যাঁ। ওরা এমন ভাবে ওরা চেষ্টা করে হচ্ছে জিনিসটা as clearly as possible. I mean they have to like all the dialogues and everything have to be like as clear as possible. কারণ হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে এগুলো হচ্ছে প্রি রেকর্ডেড থাকে, তো হ্যাঁ, হ্যাঁ। আহ, মানে ওদেরকে রিয়েল টাইমে কোনো একটা, মানে হয়তো দেখা যাচ্ছে যে কোনো একটা অ্যাকশন হচ্ছে, সেইখানে গিয়ে কথা বলতে হচ্ছে, সেটা একটু মানে সেইখানে কিছুটা ইনফর্মাল হয়ে যায় না, সেটা একটু ইনফর্মাল হয়ে যায়, প্লাস হ্যাঁ, হচ্ছে দেখা যায় যে মানে আমরা যখন ইংলিশ মুভি দেখি ওই যে হ্যাঁ, লাইক কালচারাল একটা ব্যাপার থেকে, ইয়ো এক্স্যাক্টলি, ডিফারেন্ট দিস ডিফারেন্ট অ্যান্ড অ্যাকসেন্ট দ্যাট, থাকে। রাইট? হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকসেন্ট থাকে, অনেক সময় কথা বোঝা যায় না, সাবটাইটেল দিতে হয়, এটা ওটা। আর এমন অনেক লোকাল এক্সপ্রেশনস ইউজ করে যেগুলো হচ্ছে যে বাংলাদেশে বসে ধরতে পারাটা খুব কঠিন। তো ট্রু। আমরা শুরু করলাম হচ্ছে এই যে অ্যানিমেশন মুভিজ দেখে, মানে জাস্ট আমাদের আমরা জাস্ট উই জাস্ট কিডস, উই জাস্ট লার্নিং নিউ আমার স্কিলস আমার আমার ফিচার্স। ছিল কোনটা জানো? আই হ্যাঁ, স্টার্টেড উইথ হাউ আই মেট ইউর মাদার। হ্যাঁ, আর এক্স্যাক্টলি এই সিটকমস গুলো কিন্তু খুব ভালো, একদম হ্যাঁ। মানে ডেইলি লাইফে যে সিচুয়েশন গুলো ঘটে হুম, হুম। সেইগুলো সেইগুলো মানে কিভাবে আমি
ইংলিশে এক্সপ্রেস করতে পারতেছি, সেটার জন্য খুব ভালো আমার কাছে মনে হয়েছে যে হাউ আই মেট ইউর মাদার, ফ্রেন্ডস, ইভেন বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং Big থিওরি ইজ Bang এ Theory. লিটল Big Bang Theory is like আমি এটা পরে দেখছি, but I became a huge fan because like আমরাও grad student, ওরাও grad student. They actually finished their PhD and then they started doing job Princeton maybe. So অনেক কিছু রিলেট করতে পারতাম। আর যখন ইকুয়েশন টিকুয়েশন বলতো, মানে সবকিছু না বুঝলেও মোটামুটি বুঝতাম 50-60% ইকুয়েশন গুলো। আর আর কিছু নার্ডি এনভায়রনমেন্ট, তো এখন আমাদেরকে You have to নার্ড admit আসলে it, we are ভুলতে nerds হয়। kind of. ইউ হ্যাভ টু বি ইউ হ্যাভ টু বি ওয়ান ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড। সো Yeah. এনিওয়ে, হ্যাঁ, তো এইটা একটা স্ট্রাগল ছিল। আমি যেটা বলতেছিলাম যে জাস্ট trying to be as fluent in English as possible. আর ফ্লুয়েন্সি একটা ব্যাপার, আরেকটা ব্যাপার হচ্ছে যে বোঝাটা। হ্যাঁ, হ্যাঁ, এখন আমি তো আমেরিকাতে অনেকদিন ধরে আছি। আমেরিকান অ্যাকসেন্ট আমি বুঝি এখন, আমার খুব একটা অসুবিধা হয় না। কিন্তু আমাকে যদি ব্রিটিশ কারোর সাথে ইন্টারাক্ট করতে হয়, স্পেশালি স্কটিশদের সাথে, আমি কিন্তু অনেক কিছু বুঝি না, এখনো বুঝি না টু দিস ডে। স্কটিশদের ব্যাপারটা তো ডিফারেন্ট। এটা মানে ইংলিশরা বোঝে কিনা আই ডাউট ইট, লাইক ইভেন লাইক আনরিয়েল। বাট ওইটা তো প্রপার ইংলিশ না, দ্যাট ইজ মোর লাইক, ধরো তোমাদের তুমি কখনো চিটাগাং এর ভাষা শুনছো? চিটাগাং এর ভাষা শুনছো? আমার, হ্যাঁ, আমার তো বাসি, তো আমরা যেটা ভাষায় কথা বলি, লাইক এক্স্যাক্টলি। আমার সো ওই চিটাগাং এর ভাষা এখন আমি হয়তো বা চিটাগাং এর ভাষা হাফ লাইক আমি গ্রাস্প করতে পারবো না, তো রাইট, দ্যাট ডাজন্ট মিন যে ধরো আমি বাংলা জানি না, রাইট? হ্যাঁ, রাইট। তো আমি বলতে চাচ্ছিলাম যে ওই বোঝাটা, তো তখন আমার কাছে ইংলিশ, মানে আমেরিকান ইংলিশটাকেও ওই স্কটিশ ইংলিশের মতো মনে হতো। যে না, হুম, হ্যাঁ, আমি ইন্ডিয়ান ইংলিশ বুঝতে, মানে ইন্ডিয়ান কেউ যদি ইংলিশে কথা বলে সেটা হয়তো বোঝা যাচ্ছে, বোঝা কিন্তু যাচ্ছে। হ্যাঁ, আমেরিকান ট্যাক্সন হলে সেটা ধরতে প্রথম দিকে একটু কষ্ট হতো। কিন্তু সেটা এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদেরকে ডেভেলপ করতে হয়েছে, এবং খুব আগ থেকে, মানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে শুরু করা একদম, মানে যদি কি বলবো, একদম যদি ভালনারেবিলিটি রেখে যদি বলি আর কি, সবকিছু একদম। সো আহ, লং স্টোরি শর্ট, লাইক আমরা আসলে মানে যারা এরকম মেন্টালিটি আছে যে দেশের বাইরে অ্যাপ্লাই করতেছে, ইটস বেটার তারা যদি ওই হিন্দি মুভি বা এরকম মুভি না দেখে তারা হচ্ছে অ্যানিমেশন মুভি দেখতে পারে, তারা মানে সিটকমস সিটকম গুলো দেখতে দেখতে পারে, পারে, রাইট। লাইক হাউ আই মেট ইউর মাদার বা বিগ ব্যাং থিওরি। এগুলো দেখলে আসলে ইউএস এর লাইফ নিয়ে, ডে টু ডে লাইফ নিয়ে অনেক বেশি মানে কিউরিয়াসিটি জাগবে, এবং দ্যাট উইল আলটিমেটলি প্রবলি মোটিভেট দেম। এখন এখানে আরেকটা জিনিস পয়েন্ট টু বি নোটেড, দেখো লাইক তুমি যদি নর্মাল একটা ইয়েতে সার্কেলে যাও, ওরা হয়তো বা তোমাকে নিয়ে মক করবে যে ওয়াই আর ইউ ট্রাইং টু গো ফর ইংলিশ লাইক হ্যাঁ, সো হার্ড। বাট তুমি যখন দেখবা যে তোমার আরেকটা ফ্রেন্ড সেও ইউএসএ তে যাওয়ার জন্য ট্রাই করতেছে, তুমিও ট্রাই করতেছো, তোমাদের নিজেদের মধ্যে তোমাদের দেখবা যে ওই ধরনের আনইজিনেসটা কাজ করবে না, বা থাকে যেটা আর কি কমফোর্টের মানে ল্যাক অফ কমফোর্ট, ওই জিনিসটা কাজ করবে না, বিকজ বোথ অফ ইউ গাইজ আর ট্রাইং ফর দ্য সেম থিং, রাইট? রাইট, এক্স্যাক্টলি। এবং ইট ইজ ট্রু ইন জেনারেল দ্যাট ইউ হ্যাভ টু বি সারাউন্ডেড উইথ দ্য লাইক মাইন্ডেড পিপল। লাইক মাইন্ডেড পিপল, ট্রু। এটা খুব ইম্পর্টেন্ট। এবং এটা দেশের বাইরে আসার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে ইউ হ্যাভ টু ফলো যে তোমার ইউনিভার্সিটি কোন সিনিয়ররা তারা হচ্ছে দেশের বাইরে গেছে এবং তারা কি করছে, তাদের সাথে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে কানেকশন রাখা, দিস আর ভেরি ইম্পর্টেন্ট এক্স্যাক্টলি, স্টাফ। হ্যাঁ, অবশ্যই মানে একাডেমিক স্টাফ গুলা ম্যাটার করে, বাট তুমি কোন সার্কেল মেনটেন করতেছো বা কাদের সাথে কমিউনিকেট করতেছো, এগুলোও ম্যাটার করে। রাইট। সো একাডেমিক ব্যাপারগুলো আমি যেভাবে দেখি, আমাদের ইকোনমিক্স একটা কনসেপ্ট আছে যে নেসেসারি কন্ডিশন বাট নট সাফিসিয়েন্ট। তো আচ্ছা, ওটা হচ্ছে রাখতেই হবে, থাকবে, সেটা দিস ইজ নেসেসিটি। বাট সেটা থাকলেই যে বাকিগুলো হয়ে যাবে সেরকম না। ইট ওকে। ইজ নট আ সাফিসিয়েন্ট কন্ডিশন, এরকম একটা ব্যাপার আর কি। তো given that you are doing somewhat decent, you don't have to be the best when it comes to getting your CGPA as high as possible or stuff like that. তো মানে খুব বেশি একদম 3.9 পেতে হবে সেরকম কোনো কথা নাই। ডিসেন্ট একটা যদি সিজিপিএ থাকে 3.5, 3.2 আর অ্যাবাভ 3, তারপর হচ্ছে যে বাকি প্রথমে রিসোর্স গুলো জানা, যে কি কি জিনিস আমার লাগবে, কি কি You mean the ডকুমেন্টস আমাকে প্রিপেয়ার application করতে package, হচ্ছে। right? রাইট। Just like you just mentioned, যে application package মানে তোমার অনেক সিজিপিএ 3.9 এর থাকতে হবে ব্যাপারটা এরকম না, বা রাইট, তোমার হচ্ছে আইএলটিএস এ 8.5 থাকতে হবে ব্যাপারটা এরকম না, জিআরই তে 320 থাকতে হবে ব্যাপারটা এরকম না, বাট ইউ হ্যাভ টু গো ফর দ্য অ্যাপ্লিকেশন প্যাকেজ উইচ ইজ একটা ডিসেন্ট সিজিপিএ। দেখো যে তোমার ইউনিভার্সিটি যেটাতে অ্যাপ্লাই করবা সেখানে নর্মাল সিজিপিএ কতটুকু একসেপ্ট করে, কারণ ওদের একটা মিনিমাম থ্রেশহোল্ড আছে। তারপর রাইট, আইএলটিএস এর মিনিমাম স্কোর, জিআরইর মিনিমাম স্কোর, যদি রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে নাম্বার অফ পেপার্স,
মানে অ্যাপ্লিকেশন প্যাকেজটা যাতে হচ্ছে মেনটেন করা হয়, জাস্ট লাইক ইউ মেনশন হিয়ার, যে কোনো কিছু যে একদম এক্সেলেন্ট হইতে হবে ব্যাপারটা এরকম না, ইউ হ্যাভ টু গো থ্রু দ্য অ্যাপ্লিকেশন প্যাকেজ, কারণ এটার মধ্যে যে কোনো একটা যদি না হয় ইউ ক্যান নট ইভেন অ্যাপ্লাই। রাইট, রাইট। রাইট, হ্যাঁ, আর বেশিরভাগ অ্যাপ্লিকেশন গুলো এখানে হলিস্টিক্যালি রিভিউ করা হয়। এক্স্যাক্টলি হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং লাইক কেউ যদি আইএলটিএস 8 পায়, দ্যাট ডাজন্ট মিন সে হচ্ছে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। দে উইল সি ইট ইন এ হলিস্টিক অ্যাপ্রোচ, এবং তারা কিন্তু জানে যে উই আর নট ফ্রম এ নেটিভ ইংলিশ ব্যাকগ্রাউন্ড। সো হ্যাঁ, আমাদের আইএলটিএস যদি হচ্ছে এরকম থাকে, যেন বেশিরভাগ ক্ষেত্রে 6.5 হচ্ছে এরকম একটা ইয়ে থাকে। সো লাইক কারো যদি 7 থাকে বা 6.5 থাকে, নাথিং টু বি অ্যাশেমড অফ। এবং এটা নিয়ে বারবার আইএলটিএস দিয়ে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। রাইট, ট্রু। বেটার হবে হচ্ছে অন্য সেকশনস গুলোতে এমফাসিস করা, লাইক এমফেসাইজ অ্যাসোপিটা করা, স্ট্রং করা, অ্যালোয়ার্ড গুলো স্ট্রং করা, জিআইটা স্ট্রং করা, সামথিং লাইক দ্যাট। এক্স্যাক্টলি। সো স্টেটমেন্ট অফ পারপাস সেটাকে খুব সুন্দরভাবে লিখতে হবে, প্লাস লেটার অফ রিকমেন্ডেশন সেটাও ম্যাটার করে। এই দুইটা জিনিস সবকিছু মিলে অ্যাপ্লিকেশন প্যাকেজ। এক্স্যাক্টলি। কারো যদি লো সিজিপিএ থাকে, এবং আমি এমন অনেককে দেখছি যে 2.9, 3 এর নিচে চলে গেছে সিজিপিএ সামহাও, কিন্তু ওরাও ফান্ডিং পাইছে, এবং সেটা কিভাবে সে জিনিসটা এক্সপ্লেন করতে হবে তাকে এসওপিতে, যে লো সিজিপিএ ছিল, কিন্তু আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে, লাগছে, বাট আমি এই রিসার্চ ল্যাবে কাজ করছি এবং আমার এই দুটো পেপার পাবলিশ হয়েছে। ইউ হ্যাভ এক্স্যাক্টলি, টু শো সামথিং দ্যাট উড কাইন্ড অফ লাইক মেক আপ ওটাকে ফর হচ্ছে হ্যাঁ মেকআপ করবে। হ্যাঁ, for the low CGPA or whatever. I won't name any names, but there's a famous case যে একজন 2.75 ব্যাকগ্রাউন্ড থেকে ইউএসএ তে খুব কম সময়ের মধ্যে পিএইচডি কমপ্লিট করে এখন হচ্ছে ইউএসএ এর ওয়ান অফ দ্য টপ কোম্পানিতে জব করতেছে। লাইক অনেকে হয়তো বা জানে, অনেকে ধরতে পারতেছে, বাট দ্য থিং ইজ 2.75 সিজিপিএ থাকলে অনেকেই চিন্তা করবে যে না, আই শুডন্ট ইভেন অ্যাপ্লাই। বাট মানে এই যে হলিস্টিক অ্যাপ্রোচের কথা তুমি যেটা বললা, অ্যাজ লং অ্যাজ Right. ইউ ক্যান হ্যাভ স্ট্রেংথ ইন আদার সেকশনস, তোমার 2.75 সিজিপিএ নিয়ে ওয়ারিড হওয়ার এত কিছু নাই। বা ইউ হ্যাভ টু লাইক শো দেম যে না, আমার সিজিপিএ খারাপ, কিন্তু তুমি যে টপিকটাতে, আমার যে টপিক, এই টপিকটাতে আমি রিসার্চ করছি এবং রিসার্চে আমার খুব ভালো কিছু আউটকাম আছে, শো করলে দে উইল জাস্ট মানে ওইটার জন্য মেকআপ করবে। Exactly. Um, হ্যাঁ, বাংলাদেশের স্টুডেন্টসদের আমি দেখছি হচ্ছে সিজিপি নিয়ে তাদের মধ্যে এক ধরনের একটা স্ট্রাগল থাকে, স্পেশালি দ্য ওয়ে দ্য গ্রেডিং সিস্টেম ওয়ার্কস ব্যাক হোম। আমি জানি না ঢাকা ইউনিভার্সিটি কি কেমন, বাট সিইউতে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক খুব এক্সট্রাঅর্ডিনারি না হলে ভালো সিজিপিএ পাওয়া যায় না। পাবলিক আর ইউনিভার্সিটি গুলাতে তো সিজিপিএ বেশি হাই দেয় না, মানে দেয় যেরকম না। হ্যাঁ, বাংলাদেশে কিছু ইউনিভার্সিটি আছে, মানে মেনশন করা উচিত না, নাম মেনশন করব না, বাট স্পেসিফিক একটা ফেমাস ইউনিভার্সিটি, সেখানে মানে আই নো পার্সোনালি ওইখানে 3.8 বা 3.7 এর নিচে কারো সিজিপিএ নাই। হ্যাঁ, দে বি লাইক যে টাকা দিয়ে পড়তেছি, মানে কম সিজিপিএ কেন দিব, রাইট। রাইট? আই নো যে ফর শিওর লাইক ব্র্যাক ইউনিভার্সিটি বা নর্থ সাউথ ইউনিভার্সিটি তারা কিন্তু সিজিপিএ এর ক্ষেত্রে যথেষ্ট লাইক কনজারভেটিভ, এত বেশি সিজিপিএ তারা দেয় না, হাই সিজিপিএ দেয় হ্যাঁ, না। বাট দেয়ার আর সাম ইউনিভার্সিটিস লাইক স্পেসিফিকলি ওয়ান ইউনিভার্সিটি, এবং মজার ব্যাপার হচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ডে ওরা এত ইনফেমাস হয়ে গেছে, লাইক দেয়ারস এ গাই লেটস সে 3.9 সিজিপিএ নিয়ে, লাইক মানে কোম্পানিতে অনেক ইমপ্রেসড, ওকে নিছে, নেওয়ার পরে হায়ার করার পর দেখছো কিছুই পারে না, মানে ইনফেমাস হয়ে গেছে লিটারালি। এরপরে ওই ইনস্টিটিউশন থেকে তারা হায়ার করা স্টপ করে দিছে। ইমাজিন দ্যাট। না, আমাদের আসলে আমাদের ইউনিভার্সিটি গুলো একটা ব্যালেন্স থাকা দরকার। আমার কাছে মনে হয়েছে যে আননেসেসারিলি হার্ড পাবলিক ইউনিভার্সিটি, হ্যাঁ, স্পেশালি সি, এটা কিন্তু ঠিক না। কারণ আমি যেমন এখানকার গ্রেডিং সিস্টেমটা, যেমন এখানে কিন্তু হাই সিজিপিএ পাওয়া খুব সহজ। আমার কাছে মনে হয়েছে আমার সিজিপিএ, আমেরিকার সিজিপিএ আমার সিইউ সিজিপিএ চেয়ে বেশি, জিপিএ বেশি। কারণ হচ্ছে খুব সিস্টেমেটিক্যালি কিছু জিনিস মেনটেন করলে, জাস্ট ইফ ইউ ডু দ্য রাইট থিং, I mean, you will get a আসলে 4 out আমি of 4. আমি ওই And জিনিসটা আই লাইক, আমি আসলে এই আমেরিকার মাস্টার্স সিজিপিএ নিয়ে আমি একটু কনফিউজড, বিকজ হ্যাঁ, মানে আমারও লাইক ভেরি হাই, লাইক অনেক হাই, বাট অনেস্টলি ডিড আই গিভ দ্যাট মাচ এফোর্ট? আমি এত বেশি আমার রিসার্চ নিয়ে বিজি ছিলাম, বাট আমি সিজিপিএর দিকে মনে হয় এত বেশি অ্যাটেনশনই দিই নাই। বাট ওভারঅল যেটা হয় যে ইভেন এখানে আন্ডার গ্রেডের স্টুডেন্টদের সাথে তুমি যদি কথা বলো, আন্ডার গ্রেডে কিন্তু ওরা একটু হইলেও মানে ভালোই প্রেসারে রাখে, আমাদের মতো না, বাট হ্যাঁ। একটু প্রেসারে রাখে, না, আমার ভালোই কাছে প্রেসারে। মনে হয়েছে আমেরিকার সিজিপিএ ইজ অল অ্যাবাউট কনসিস্টেন্সি। হ্যাঁ, কনসিস্টেন্সি অর্থে যে দেখা যাচ্ছে 20% অ্যালোকেট থাকে শুধু হোমওয়ার্কের জন্য। হুম সো হুম, ইফ ইউ জাস্ট কিপ ডুইং দ্য হোমওয়ার্ক, 20% ইজ
taken care of, right? এক্স্যাক্টলি। তারপর এন্ড মিড ওদের টার্ম, ফার্স্ট ফাইনাল মিড এক্সাম টার্ম তো লাইক 40%, 40%, 10%, রাইট? 15%, something like that. It depends on the course, depends on the হ্যাঁ, হ্যাঁ। instructor, but 40% এর নিচে তো যাবে, উপরে তো যাবেই না। উপরে তো যাবে না, রাইট? না, মানে ফাইনাল যে এক্সামটা মানে হ্যাঁ, মানে খুবই সিরিয়াস এক্সাম, সেটা 40% এর উপরে যাবে না। যাবে না। আর রিসার্চ প্রজেক্ট থাকলে, প্রেজেন্টেশন থাকলে সেখানে অনেক সিজিপিএ অ্যালোকেটেড হয়ে যায়, মানে হ্যাঁ, পার্সেন্টেজ লাইক অ্যালোকেট। মোর দেন 60% দেখা যায় হচ্ছে যে প্রেজেন্টেশন, তারপর হোমওয়ার্ক, আর্টিকেল, হোমওয়ার্ক আর অ্যাসাইনমেন্ট আবার আলাদা। হ্যাঁ, তারপর হচ্ছে আবার হচ্ছে কি মিড টার্মও থাকে, মিড টার্ম, So সব মিড মিলে টার্ম, 60%। অনেক সময় মিড টার্ম 1, মিড টার্ম 2, মিড টার্ম 2, মিড টার্ম 1, হ্যাঁ, এক্স্যাক্টলি। তারপর হচ্ছে ফাইনাল এক্সাম, তিনটা ফাইনাল এক্সাম এক্সাম। এক সেমিস্টারে। সো আচ্ছা, যাই হোক, তো এইখানে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টসরা অনেক সময় আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার সিজিপিএ তো ভালো আসতেছে না, ভালো হচ্ছে না, আমি কিছুই করতে পারতেছি না। আমি বললাম জাস্ট ইটস ফাইন, জাস্ট ডু ইউর বেস্ট and then focus on other things in the application package. এটাই আর কি। তো টাইমলাইনে ফিরে আসি, জিআরই কথা বলতেছিলাম। 2019-এ জিআরই দিলাম, 19-এর শেষের দিকে আইএলটিএস দিলাম। এরপর হচ্ছে আমি তিনটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি শুধু তখন, কারণ আমি প্রথম কথা হচ্ছে ওভাবে সময় পাইনি একদম। সময় পাই না বলতে, অত যে রিসার্চ করে ইয়ে করবো, আর ওই সময় কোভিড হওয়াতে এভরিথিং ওয়াজ আনসার্টেন। আমি সেটা জানতাম না কি করবো, মানে তখন মনে হচ্ছিল যে হ্যাঁ। When did you graduate? মানে তোমার গ্রাজুয়েশন ইয়ার কবে গ্রাজুয়েশন ছিল? 2022। গ্রাজুয়েশন ছিল 2019-এ। ব্যাচেলর, পরীক্ষা, হ্যাঁ 2019-এ পরীক্ষা দিছি, 2020-এর ফেব্রুয়ারি 5 তারিখ আমি হচ্ছে রেজাল্ট পাইছি। এই পরীক্ষা হওয়ার কথা ছিল 2018-তে। এই হচ্ছে আমাদের এটা 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 প্রিটি কমন সিনারিও ইন এ পাবলিক ইউনিভার্সিটি। সিইউতে মনে হয় একটু বেশি আর কি। সো তুমি জিআরই পরীক্ষা কি তোমার তোমার ফাইনালের আগে দিছো না পরে দিছো? ফাইনালের আগে দিছো জিআরই। আচ্ছা, দ্যাটস ইম্পর্টেন্ট পয়েন্ট। সো তুমি ফাইনালের আগে জিআরই দিয়ে দিছো। রাইট। নর্মালি মানুষ হচ্ছে ফাইনালের পরেও দেয়, বাট তুমি আগে দিয়ে দিছো, হুইচ ইজ বোঝা যায় তুমি অনেক কমিটেড ছিল। কমিটেড থাকার চেয়ে আমি সবসময় আমি হচ্ছে সবসময় দেখতাম যে মানে ফোর্থ ইয়ার শেষ হয়ে গেছে, মাস্টার্স করতে, অনেকে মাস্টার্স করতেছে শুধুমাত্র চাকরি পাচ্ছে না এই জন্য। তো আমার কাছে মনে হচ্ছিল আমি 4 বছর শেষ করে, অনার্স শেষ করে বসে থাকবো, বিসিএস এর জন্য আবার পড়বো, বা চাকরি পাচ্ছি না, তখন এই ধরনের একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে। আমি এটা চাচ্ছিলাম না আমার জন্য। আমি ভাবলাম হচ্ছে আই জাস্ট হ্যাভ টু প্রিপেয়ার আর্লি, এরকম একটা ব্যাপার। এবং আমার কাছে মনে হচ্ছে ইট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন অফ মাই লাইফ। কারণ আমার সাথে যারা আমার ব্যাচমেট, যারা এখন আমেরিকাতে এসছে, আমার ব্যাচ থেকে বোধহয় 6 জন আমেরিকাতে আছে এখন, লাইক লিটারালি আমার ব্যাচ থেকে আরো বেশিও হতে পারে। বাট ওরা সবাই এসছে কিন্তু আমার 2 বছর পরে বা 3 বছর পরে। মাঝখানে পরে ওদের ওই সময়টা প্রিপারেশন সবকিছু রেডি করতে সময় লেগে গেছে। ইট মেক সেন্স। ওরা হয়তো তোমার মানে সবাই কি করে, সবাই হচ্ছে মানে ফাইনালের পরে প্রিপারেশন না স্টার্ট করে, রাইট? সেটা একটা ব্যাপার। আবার There অনেকে was COVID as well. আবার কোভিড ছিল, আবার অনেকে ডিসিশন নিতে পারে নাই যে কি করবে, বিসিএস এর পরীক্ষা দিবে না, মানে একদম লাস্ট মোমেন্টে এসে ডিসিশন নিল, আচ্ছা বললো হচ্ছে ঠিক আছে দেখি, এখন বোধহয় আমেরিকা যাওয়া উচিত, সামথিং লাইক দ্যাট। এটা হয়, মানে আসলে you know, being able to figure out what you want to do in your life it's a philosophical question, but we're not getting there. So এখন এই 2000 যেটা বলতে চাচ্ছিলাম, 2019-এ কোভিড হলো। এখন আমি তখন ভাবলাম হচ্ছে এখন সবকিছু বন্ধ, ইন্টারন্যাশনাল ট্রাভেল বন্ধ, আমি যাই না হবে কিনা। তো আমি ওই যে জিআরই শেষে যে 5টা ইউনিভার্সিটিতে ইয়ে করা যায়, আমি ওখান থেকে ওই 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি। ওখানে ইউনিভার্সিটি অফ টলেডো একটা। হ্যাঁ, আমি সবগুলো মাস্টার্সের জন্য, কারণ আমি পিএইচডির মতো এত বড় কমিটমেন্টের জন্য রেডি ছিলাম না, এক। দ্বিতীয়ত হচ্ছে আমার ওই ইম্পোস্টার সিনড্রোম। আমার মনে হচ্ছিল যে না, আমাকে হবে পিএইচডি, আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড নাই, হবে আসলে, কিন্তু হবে না কেন, হতে পারতো। We never know if you don't try. As a matter of fact, মানে আমি যতটুকু জানি, I might be wrong for economics, but মানে মাস্টার্সে ফান্ড পাওয়া কিন্তু পিএইচডি থেকে মোর ডিফিকাল্ট ইন সাম কেস। কারণ মাস্টার্সে মানে বেসিক্যালি ব্যাপারটা এরকম, পিএইচডিতে যেটা হয়, একটা স্টুডেন্ট আসে, সে মোরলেস ইউএসএতে 5 বছর থাকে পিএইচডির জন্য। পিএইচডিতে একটা স্টুডেন্ট যখন আসে, তাকে 1 বছর কিন্তু সে রুলস অ্যান্ড রেগুলেশনস, ক্লাস, এগুলা নিয়েই তার হচ্ছে টাইম চলে যায়। দেন অ্যানাদার ইয়ার, সে কিন্তু হচ্ছে বাই 2 ইয়ার্স সে কিন্তু খুবই
মানে এক্সপার্ট হয়ে যায় when it comes to like being a টিচিং ওয়েবসাইট অ্যাসিস্ট্যান্ট অর লাইক রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এবং তার কাছ থেকে কিন্তু ইউনিভার্সিটি অর ল্যাব তারা 3 বছর খুব ভালো একটা এক্সপার্ট একটা সাপোর্ট পায়। কিন্তু রাইট ওয়ারএস মাস্টার্স মানে যেমন আমার ব্যাকগ্রাউন্ড থেকে মাস্টার্স হচ্ছে 2 ইয়ার্স এর, তোমার মনে হয় 1 বছর 1 ইয়ার ইকোনমিক্সে। এখন তোমাকে হচ্ছে এই 1 ইয়ারের মধ্যে তারা শিখাবে কি তোমার কাছ থেকে কি হচ্ছে তোমার মানে ইয়ে করবে, এর মাঝখানে তোমাকে আবার ফান্ডও দিচ্ছে। সো এই কারণে মাস্টার্সে খুব বেশি ফান্ড আসলে অ্যালোকেট করা থাকে না, রাইট? ট্রু। হ্যাঁ সত্যি। কিন্তু এরপরও হচ্ছে খুঁজে বের করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে আহ, যদি আমাদের 22-তে ইকোনমিক্সে পিএইচডি প্রোগ্রাম নাই, আচ্ছা, এটা একটা ভালো স্ট্র্যাটেজি হইতে পারে। আমি দেখছি হচ্ছে হ্যাঁ, যে প্রোগ্রামগুলো যেই ডিপার্টমেন্টগুলোতে পিএইচডি প্রোগ্রাম নাই, সেখানে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে গ্রাজুয়েট স্টুডেন্ট দরকার। মেক সেন্স। তো কারণ হচ্ছে তারা তো দে নিড সাম পিপল, তারা গ্রেড করার জন্য মানে আন্ডার গ্রেডের রাইট স্টুডেন্টকে গ্রেডিং করার জন্য দে নিড সাম হ্যাঁ পিপল, রাইট? সো মাস্টার্স ইজ হ্যাঁ দ্য অনলি ওয়ে। হ্যাঁ, এটা অনলি কিন্তু ভালো অপশন একটা ফর দ্যাম। টেকনিক। রাইট রাইট। তো সেইটা সেটা একটা ভালো, হ্যাঁ সেটা একটা ভালো স্ট্র্যাটেজি হইতে পারে কারোর জন্য। কিন্তু ইউনিভার্সিটি শর্টলিস্ট করাটা, এই যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর মানে প্রসেসের মধ্যে সবচেয়ে কঠিন, ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট থিংস আমি বলবো। কারণ হচ্ছে এখানে তো হাজার হাজার ইউনিভার্সিটি আছে, বোধহয় 4,000 না 5,000 ইউনিভার্সিটি আছে। ওইখান থেকে 5টা 6টা 10টা ইউনিভার্সিটি শর্টলিস্ট করা কিন্তু খুব সহজ ব্যাপার না। অনেক কিছু দেখতে হবে, অনেক সময় লাগে। এবং এই যে সময়ের কথা বলতেছিলাম আমরা যে অনেক আগ থেকে, এটার পিছনে তো আমার মনে হয় মাস 2-1 সময় লেগে যাবে যে কিভাবে এক্স্যাক্টলি। ইউনিভার্সিটি শর্টলিস্ট করবো, তাই না? সবগুলো রিকোয়ারমেন্ট দেখা। আর আমি যখন প্রথম শুরু করছিলাম, আমি আসলে মানে ওই কি বলে ওয়েবসাইটে ঢুকে কোন জায়গায় কি ইনফরমেশন আছে, এগুলো এগুলো কিন্তু অনেক সময় লাগে, স্পেশালি প্রথম থেকে। কারণ ওদের ওয়েবসাইটটা থাকে আমার কাছে মনে হচ্ছে একটা মানে বইয়ের মতো। দেয়ার সো তাই না? মেনি থিংস, তোমার প্রচুর কোথায় ইনফরমেশন ইনফরমেশন থাকে। পাইতে হবে, হ্যাঁ ডেডলাইন, এটা সেটা, জিআরই রিকোয়ারমেন্টস, আস রিকোয়ারমেন্টস। বাই দ্য হ্যাঁ ওয়ে, ওয়ান কোয়েশ্চেন, তুমি কি হ্যাঁ। সেন্ট্রালি অ্যাপ্লাই করছিলা নাকি কোনো প্রফেসরকে অ্যাপ্রোচ করছিলা? মানে আমি তুমি আমি ইকোনমিক্সের এই আমার ব্যাপারটা ফান্ড, একটু, এই ডিটেলটা একটু শেয়ার করো। হ্যাঁ শিওর। আমার হচ্ছে ফান্ডিং আসছে সেন্ট্রালি, বাট আমি প্রফেসরের সাথে হচ্ছে আমার কমিউনিকেশন ছিল কমিউনিকেশন ছিল মানে এটা কি তোমার অ্যাপ্লাই করার আগে না পরে? আগে। তো আগে আমি থেকে। জিআরই স্কোর পাঠিয়ে দিছি হুম হুম। টলিডোতে। আচ্ছা, জিআরই স্কোর পাঠানো আর অ্যাপ্লাই করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি কিন্তু আগে পাঠিয়ে দিয়েছি কিন্তু অ্যাপ্লাই করি নাই তখন। ওকে ওকে। আহ, আমি জাস্ট দিয়ে রাখছি থাকুক, জিআরই স্কোর ওদের ওদের ওখানে থাকুক, কোথাও একটা সিস্টেমে কোথাও একটা থাকুক। হুম হুম। পরে আমি অ্যাপ্লাই করার আগে আমি হচ্ছে প্রফেসর, একজন একজন প্রফেসরকে বোধহয় ইমেল করলাম। আমি বললাম হচ্ছে আপনার রিসার্চ ইন্টারেস্টের সাথে আমার ইন্টারেস্ট অ্যালাইন করে আমি হচ্ছে এই এই পেপার, আমার কিছু পেপার করা ছিল মানে টার্ম টার্ম পেপার ও সামথিং লাইক দ্যাট, যেটা হচ্ছে মানে ইট ওয়াজ কাইন্ড অফ লাইক থাকে না কোনো কোনো কোর্সে টার্ম পেপার রিকোয়ারমেন্ট থাকে। তো হুম আমি হুম। কোনো একটা টার্ম পেপারের সাথে কোনোভাবে তার রিসার্চের একটা লিঙ্ক করাই তাকে ইয়ে করলাম, ইমেল করলাম। আমি বললাম হচ্ছে যে আমি আপনার এই রিসার্চটা পড়লাম, তো আমি চিন্তা করছি হচ্ছে আমার এরকম একটা টার্ম পেপার আছে, সো ইফ দেয়ার ইজ এ চান্স দ্যাট আই ক্যান কন্ট্রিবিউট টু ইনটু ডুইং সামথিং along those lines, it would be a yeah, it would be a good thing for me, something like So that. you sent him an That email, right? হ্যাঁ। তো আমি জাস্ট বোঝাতে চাচ্ছে দেখো আমি তোমার পেপারগুলো পড়লাম হুম। এবং আমি জানি তুমি কি নিয়ে কাজ করতেছো, আমি সিমিলার প্রজেক্ট নিয়ে কাজ করছি এবং হচ্ছে আমি চাই হচ্ছে ফিউচারে যদি তোমার কোনো কাজ থাকে এরকম এইরকম রিলেটেড কোনো প্রজেক্টে, আই উইল বি এ ভ্যালুয়েবল পারসন টু ইউ, সামথিং লাইক দ্যাট। আচ্ছা। তো হ্যাঁ, তো সে আমাকে বললো হচ্ছে যে না আমি তো স্টুডেন্ট নিচ্ছি না, তবে আমি আমার গ্রাজুয়েট ডিরেক্টরকে আমি এই ইমেলটা সিসি করলাম, তুমি তার সাথে কন্ট্যাক্ট করো। So তো এইখানে graduate director is the person যে কিনা হচ্ছে টিএ allocate করে, right? গ্রাজুয়েট ডিরেক্টর, হ্যাঁ গ্রাজুয়েট ডিরেক্টর আমাদের এখানে প্রফেসর ছিল। আমাদের কোথায় গ্রাজুয়েট ডিরেক্টর প্রফেসর ছিল, গ্রাজুয়েট কোঅর্ডিনেটর বলে হচ্ছে যে একজন স্টাফ ছিল। সো অনেক এটা, হ্যাঁ এটা কিন্তু অনেক সময় ইয়ে হয় মানে এগুলো ইন্টারচেঞ্জেবলি ইউজ হয়, গ্রাজুয়েট ডিরেক্টর গ্রাজুয়েট কোঅর্ডিনেটর, কোনো কোনো সময় Okay. গ্রাজুয়েট কোঅর্ডিনেটর স্টাফ থাকে, আবার কোনো কোনো সময় ইয়ে থাকে, প্রফেসর থাকে। আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রাজুয়েট ডিরেক্টর হচ্ছে প্রফেসর ছিল একজন, রাইট। এন্ড আর গ্র্যাড বোধহয় গ্রাজুয়েট কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটর বলে নাকি? হ্যাঁ ওটা একটা, হ্যাঁ গ্র্যাড কোঅর্ডিনেটরটা নর্মালি স্টাফ হয়, হ্যাঁ আমার রাইট। ডিপার্টমেন্টও সেম। এক্স্যাক্টলি। হ্যাঁ সে পেপার ওয়ার্ক হ্যান্ডেল করে। হ্যাঁ, আম, তার হাতে ওইভাবে রিয়েল অথরিটি থাকে না, কারণ সেই অ্যাপ্লিকেশন like কমিটি থাকে I না। know that person because that person send you the like documents.
হ্যাঁ কারণ হ্যাঁ প্রফেসর গ্র্যাজুয়েট ডিরেক্টরের এত টাইম নাই যে হ্যাঁ সে কিন্তু আমাকে হ্যাঁ কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু অন্য একজন প্রফেসর আমার ইমেলটা তাকে সিসি করলো বা ফরওয়ার্ড করলেও সেই তখন হচ্ছে যে সেই গ্রাজুয়েট ডিরেক্টর একটু মানে বললো হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি দেখি এই ছেলেটা কি করতেছে, তো সে আমাকে বললো হচ্ছে যে তুমি একটা কাজ করো, তুমি অ্যাপ্লাই করো, আমি দেখবো। আম, ও বললো হচ্ছে যে আমাদের, আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে ফান্ডিং অ্যাভেলেবিলিটি আছে কিনা। তো ও বললো হ্যাঁ বললো বললো যে হ্যাঁ, আমাদের লিমিটেড ফান্ডিং অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু কোভিড এর কারণে কি হয় সেটা সেটা সেটার কোনো সার্টেনিটি নাই, বাট আই উড এনকারেজ ইউ টু অ্যাপ্লাই, জাস্ট এ জেনারিক আই রিপ্লাই, উড বাট এনকারেজ আমি ইউ টু অ্যাপ্লাই, এটা হচ্ছে খুব সুন্দর একটা জেনারিক জেনারিক রিপ্লাই। রিপ্লাই। হ্যাঁ রাইট, এর মানে কিন্তু কিছু না, ইট ডাজন্ট মিন ইট এনিথিং। ডাজন্ট মিন এনিথিং। হ্যাঁ বাট হোয়াট হোয়াট ওয়াজ হোয়াট দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন ওয়াজ দ্যাট ও বললো যে উই হ্যাভ ফান্ডিং। সো হুম হুম। সেইটাই আমার জানা দরকার ছিল এবং সেটা আমি জানলাম, এরপর হচ্ছে অ্যাপ্লাই করলাম। আম, এই আর কি। তো তখন অ্যাপ্লাই করার পরে 3-4 মাস পরে যখনই হোক মানে ইয়ে দিল, আহ, বললো হচ্ছে ফান্ডিং দিল, কিন্তু সামারে কোনো ফান্ডিং থাকবে না, জাস্ট 2 সেমিস্টারের ফান্ডিং এইটুকুই। আর হচ্ছে কোভিড এর কারণে গেইন কোভিড পলিসি তখন সব মানে এনিথিং ক্যান হ্যাপেন এরকম একটা অবস্থা আর কি। কিন্তু যা দেখা যাচ্ছে যে ফলে আর যেতে পারলাম না, কারণ সবকিছু বন্ধ হয়ে গেল। তখন আমি রিকোয়েস্ট করলাম ডিফার করে দেওয়ার জন্য স্প্রিং এ, ওরা বললো ঠিক আছে ডিফার করে দিলাম, যেহেতু অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়ে আমি অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলছি। ওরা বললো হচ্ছে যে হ্যাঁ কিছুটা অসুবিধা হবে বাট স্টিল উই ক্যান ডু ইট। তো এরপর 21শে জানুয়ারিতে এখানে আসা, এই আর কি। আম, ওকে ওকে। সো মেক সেন্স। তো তোমার হচ্ছে কোভিডের টাইমে তোমার ভিসার সিচুয়েশন তখন কিরকম ছিল? ট্রমা to the- দিয়ে দিলাম নাকি? oh my gosh, just thinking about it is giving me PTSD. এটা একটা মানে কি বলবো, একটা মহাযুদ্ধ এই ভিসা, কারণ এত অনিশ্চয়তা, কারণ আমাদের ওই এমবাসি বন্ধ ছিল, খুলে বলে হচ্ছে যে সপ্তাহে একদিন খুলবে, রোববার সকাল 9টা থেকে 10টা বা সকাল 7টা থেকে 8টা, এরকম 1 ঘন্টার জন্য এমবাসি খোলা থাকবে, সবাই নিয়ে স্লট নেওয়ার চেষ্টা করতেছিল, ওদের সিস্টেম ডাউন হয়ে যায়। মানে আমরা ওটা কি সুপার ফ্রাইডে ছিল একটা? সুপার ফ্রাইডে নাকি যেন ছিল, লাইক দ্যাট হ্যাঁ ওয়াজ ওয়ান উইক মানে ওরা সপ্তাহে একদিন ওই ওদের ওই স্লটটা অ্যাপ্লিকেশন পোর্টালটা খুলে খুলবে। আচ্ছা। এমবেসি, হ্যাঁ, যাতে করে সবাই গিয়ে স্লট নিতে। এখন সবাই যখন একসাথে ওদের সাইটে ঢুকে না, ওদের সাইট ডাউন হয়ে যেত। ডাউন হয়ে যেত, আচ্ছা। এখন অনেকে হচ্ছে হাই স্পিড ইন্টারনেট নিছে শুধু ওই দিনের জন্য, হুম হুম। যাতে হচ্ছে ওরা, কারণ দেখা যাচ্ছে যে ডিসেম্বরের শেষের দিকে কি আমি ভিসা ইন্টারভিউ স্লট পাইছি জানুয়ারি 7 তারিখে আমাকে রিপোর্ট করতে হচ্ছে। আচ্ছা। মানে তো বাই দ্য ওয়ে, আমি- ইটস ইম্পর্টেন্ট থিং, তুমি স্প্রিং হ্যাঁ, সেশনে আসছো। ইউ ওয়ান্টেড টু হ্যাঁ। সে সামথিং অ্যাবাউট ইট ইন দ্য বিগিনিং, বাট এটা ক্ল্যারিফাই করো নাই। না সেটাই বলতে চাচ্ছিলাম যে স্প্রিং সেশনে সাধারণত হচ্ছে ফান্ড দেয় না, কিন্তু ফান্ড আমার, দেয়। হ্যাঁ আমার এখানে যেহেতু এটা একটা স্পেশাল সার্কামস্টান্স ছিল, স্পেশাল সার্কামস্টান্স না হলেও অনেক সময় দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টস ফলে আম, ফলে হচ্ছে সবকিছু মানে ওদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে যায়, ওরা সবকিছু করে ফেলে, কোনো একটা কারণে যদি তা আসতে না পারে ফলে, তখন অনেক সময় ওরা এটা মানে কিছুটা লিনিয়েন্ট থাকে এই ব্যাপারে, যে ঠিক আছে হ্যাঁ, আমি ডিফার করে দিলাম স্প্রিং পর্যন্ত, বাট শুধু স্প্রিং সেমিস্টারের স্টুডেন্টস নেয় না। নেয় না। আচ্ছা, যে মানে এটা হচ্ছে ডিফার করে, মানে তার একাডেমিক ইয়েটা শুরু, সেশনটা সে শুরু করতে পারে স্প্রিং থেকে, বাট ওয়ান ইট হ্যাঁ কামস টু ফান্ডিং, সিলেকশন প্রসেস মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আগে। এক্স্যাক্টলি, হ্যাঁ তো ফান্ডিং তোমারও এর সেটাই সিলেকশন হয়েছিল, প্রসেস, কাইন্ড অফ লাইক তোমারও সিলেকশন প্রসেস আগেই হয়ে গেছিল, হ্যাঁ রাইট? হ্যাঁ সবকিছু আগে হয়ে গেছে, কিন্তু হ্যাঁ এটা আর কি, এটাই বলতে চাচ্ছিলাম স্প্রিং সেমিস্টার আর ফল সেমিস্টারের জন্য। কারণ অনেকেই ভাবে যে ভাই কোথায় আসবো, ফলে আসবো না স্প্রিং আসবো, এটা ইটস নট ইভেন এ কোয়েশ্চেন, ইটস অলওয়েজ ফল। আচ্ছা আচ্ছা। ফান্ডেড পজিশনে ফলে আসাটাই মানে নর্মাল। সো অ্যানাদার কোয়েশ্চেন, লাইক হোয়াই ডিড ইউ চুজ ইউনিভার্সিটি অফ টলিডো? মানে তুমি you applied to a couple of the universities, right? So হ্যাঁ like four আর universities, 5 universities, হ্যাঁ or 4টা ইউনিভার্সিটি বোধহয় অ্যাপ্লাই করলাম, okay. ক্যান্সাস সবগুলো থেকে রিজেক্ট আসছে, শুধু ইউনিভার্সিটি অফ টলিডো থেকে অ্যাকসেপ্টেন্স ছিল। And they had funding, right? They mentioned they had funding. দে হ্যাড ফান্ডিং, ক্যান্সাস স্টেট ইউনিভার্সিটি থেকে বোধহয় হাফ ফান্ডিং দিল আমাকে, সেটা দিয়ে হচ্ছিল না আমার। মানে এটা তো এটা rejection না, like that means like they said first of all they will send
যে হ্যাঁ তুমি অফার লেটার পাইছো, তুমি অ্যাকসেপ্টেড, হ্যাঁ তারপরে হচ্ছে 50% ফান্ডিং দেওয়া মানে কি, 50% ফান্ডিং দেওয়া মানে হচ্ছে লাইক তুমি আরো ওয়ান স্টেপ, সো ইটস নট টেকনিক্যালি রিজেকশন। না, হ্যাঁ সেটাই। আচ্ছা, ভুলেছে, দুটো থেকে অ্যাকসেপ্ট আসছে আর বাকিগুলো থেকে রিজেক্ট। একটা তো ফুল ফান্ডিং, অন্যটা তো পার্শিয়াল ফান্ডিং। ইউ আর সো লাকি, তুমি মাস্টার্সে অ্যাপ্লাই করছো সবগুলাতে, তার মধ্যে থেকে তুমি তিনটাতে অ্যাকসেপ্টেড হইছো। হ্যাঁ, দিস আমার ইজ ধারণা। দিস ইজ মানে আমি জাস্ট অডিয়েন্সের জন্য বলতে চাচ্ছি 60% অ্যাকসেপ্টেন্স রেট ইজ আ ভেরি গুড থিং। মানে নর্মালি মানুষ 10টাতে অ্যাপ্লাই করে, and যেটা হয় যে তিনটা চারটাতে বা দুইটাতে, আমি লাইক আদার ডে মানে দুইটাতে সে হচ্ছে হয়তো বা অ্যাকসেপ্টেড। হ্যাঁ, আমি কিছুটা লাকি ছিলাম, কিন্তু আমি এখানে কিছুটা, আমার কাছে মনে হচ্ছে আমি কিছুটা চিটিং করছি ইউনিভার্সিটি শর্টলিস্টে। আমি কি করছি জানেন? আমি হচ্ছে যে এমন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি যেখানে আমি জানি যে ইকোনমিক্স থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়াশোনা করতেছে। এই ইনফরমেশনটা আমার কাছে ছিল। ওকে। সে ঢাকা ইউনিভার্সিটি হবে, চিটাগং ইউনিভার্সিটি, কারণ আমি যেহেতু অনেক আগ থেকে শুরু করছি, হুম আমি হুম। হচ্ছে সামহাও আমি জানতাম যে এই ইউনিভার্সিটি গুলোতে বাংলাদেশ থেকে ইকোনমিক্সে স্টুডেন্টস অলরেডি মানে আছে ওইখানে, সো গ্রাজুয়েট ইউ স্টুডেন্টস এর ডিড জন্য। ইউর হোমওয়ার্ক। ওকে, হ্যাঁ, মেক সেন্স। হ্যাঁ, এটা র্যান্ডম 4টা ইউনিভার্সিটি না, এটা খুবই মানে সিলেক্টেড 4টা ইউনিভার্সিটি। আচ্ছা। হ্যাঁ। আর আর ওদের প্রোফাইল আমার প্রোফাইলের সাথে কিছুটা, মানে আমার প্রোফাইলে সিমিলার প্রোফাইল। ওকে। এটাও দেখছি আমি, কারণ আমি এখন আমার যে প্রোফাইল, মানে সেটা নিয়ে আমি এখন খুব অ্যাম্বিশিয়াস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে আমার রিজেকশন আসার পসিবিলিটিটা বেশি। সেটা আমার কাছে তখন মনে হয়েছিল, হয়তো নাও আসতে পারতাম, জানি না। বাট আমি খুবই স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করতেছিলাম, কারণ হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে $100 মতো খরচ হয়, তাই না? হুম, মিনিমাম অন লাইক অ্যাভারেজ, সেভেন্টি হুইচ ইজ, 75 থেকে স্টার্ট করে 150 পর্যন্ত, এই হ্যাঁ, রেঞ্জের মধ্যে। তাহলে $10,000। হুম। তা আমি 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে আমার $1,00,000, আমি $1,00,000 পাবো কই? অলসো লাইক দ্য জাস্ট ক্রেডিট স্টুডেন্ট। কার্ড, মানে তোমার তো ক্রেডিট কার্ড থেকে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, লাইক দেন হ্যাঁ, ইউ হ্যাভ টু গো ফর লাইক ভার্চুয়াল কি কি যেন, আরো আরো অনেক হ্যাঁ, ব্যাপার আছে। হ্যাঁ, মানে তো তখন আরো ডিফিকাল্ট ছিল। এক্স্যাক্টলি, তো ফাইন্যান্সিয়াল একটা ইমপ্লিকেশন ছিল, সেজন্য আমি বললাম আমি, তারপর হচ্ছে আবার আমি ওদেরকে গ্র্যাড কোঅর্ডিনেটর, এই ক্ষেত্রে ডিরেক্টর না, কোঅর্ডিনেটর, মানে প্রফেসরকে তো বিরক্ত করা যাবে না যে এটা হুম নিয়ে, হুম। আমি গ্রেড কোঅর্ডিনেটরকে ইমেল করে বললাম যে দেখেন, কোনোভাবে কি কোনো প্রমোশন আছে কিনা যেখানে হচ্ছে আমি আহ, মানে আমাকে আমার অ্যাপ্লিকেশন ফিস ওয়েভ করে দেওয়া যাবে। দুটো ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশন ফিস ওয়েভ করে দিছে, তাহলে ওভাবে বলতে গেলে আমি আসলে টাকা দিয়ে অ্যাপ্লাই করছি দুটোতে। কারা কারা ওয়েভ করে দিছে? আমার আসলে এক্স্যাক্টলি ভাবে মনে নাই। ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি একটা মনে আছে, ওকলাহোমা থেকে ওয়েভ করে দিল। আরেকটা ইউনিভার্সিটি কি আমার মনে করতেছে না, বাট আমি জানি হচ্ছে দুটো ইউনিভার্সিটি আমাকে ইয়ে করে দিল। তো এটা ওয়েভ করে দেয় কিভাবে, মানে লাইক কি লিখতে হয়? আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে আম, ওদের হচ্ছে কোনো একটা সময় থাকে যে হুম। ডিসেম্বর 10 থেকে ডিসেম্বর 15-এর মধ্যে যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে তাকে ফিস দিতে হবে না, সামথিং ওয়াও। লাইক দ্যাট। ওকে ওকে, ইম্পর্টেন্ট ইনফরমেশন, ওকে মেক সেন্স। হ্যাঁ, তো আমি আসলে ওই ডেটটা জানার জন্য তাকে ইমেল দিলাম যে প্রথম কথা হচ্ছে যে কোনো প্রমোশন আছে কিনা, হুম হুম। ফাইন্যান্সিয়াল কোনো অ্যাসিস্ট্যান্স আছে কিনা যারা অ্যাপ্লাই করতে চায় তাদের জন্য। আর থার্ড থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে কোনো টাইম ফ্রেম আছে কিনা যে সময় অ্যাপ্লাই করলে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস ওয়েভ করে দেওয়া হবে, তো এই ইনফরমেশনটা ওদের কাছে থাকবে। হুম হুম। এবং হ্যাঁ, এটা আর কি। ওকে। তো এটা, হ্যাঁ, বল বল। হ্যাঁ হ্যাঁ, আমি যে শুনতেছিলাম যে এই ইনফরমেশনটা আমি আসলে জানতাম না, মানে এই জন্য আর কি। মেক সেন্স, হ্যাঁ, এটা আসলে অডিয়েন্সদের জানা উচিত, মানে এইভাবে করে তারা যদি মানে দুইটা ইউনিভার্সিটি থেকে তারা এরকম ওয়েব পাইতে পারে লাইক 20,000 বাংলাদেশে, মানে একটা স্টুডেন্টের জন্য এটা অনেক টাকা, এই টাকা দিয়ে অনেক কাজ টাকা। দিয়ে দেওয়া যায়। এক্স্যাক্টলি। হুম। তো এই আর কি। এই 5টা ইউনিভার্সিটি সিলেক্ট করছে ওভাবেই, যে এটা আমার কাছে মনে হচ্ছে ভালো, ভালো স্ট্র্যাটেজি। কেউ যদি ওভারলি অ্যাম্বিশিয়াস হয় এবং এমআইটি হার্ভার্ডে দিতে চায় তাদের কথা ভিন্ন। কিন্তু যাদের এই কনস্ট্রেন্ট গুলো মাথায় রাখতে হয়, যে ফাইন্যান্সিয়াল একটা কনস্ট্রেন্ট, যে আমি চাইলে 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারি না, তাদের জন্য সবচেয়ে সেফ বেট হচ্ছে এমন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যেখানে আমি জানি যে আমার ডিপার্টমেন্ট থেকে কেউ একজন পড়াশোনা করতেছে অলরেডি। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা মেক সেন্স করে। এই জন্য হচ্ছে ইউনিভার্সিটির সিনিয়ররা কে কোথায় আছে এটার ব্যাপারে একটু কানেক্টেড থাকা ইম্পর্টেন্ট। আর ফেসবুকে তো অনেক গ্রুপ আছে, সেখানেও হ্যাঁ, একটু কমিউনিকেশন রাখা। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক আগে থেকে মেন্টালি প্রিপেয়ার থাকা, মিনিমাম থার্ড ইয়ার থেকে ইংলিশের উপর ফোকাস করা। মানে ডে টু ডে ইংলিশ, এমন না যে গ্রামার, সাবজেক্ট প্লাস ভার্ব অ্যান্ড অল দোস, মানে আমরা যেগুলো শিখি ওগুলা না, মানে ডে টু ডে
যে প্র্যাকটিক্যাল ইংলিশ এটা আমরা বলি। প্র্যাকটিক্যাল ইংলিশের ব্যাপারে একটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে দুটো ব্যাপার লাগবে। একটা হচ্ছে আমি যদি টিএ হিসেবে কাজ করি তাহলে স্টুডেন্টসরা আমার কাছে আসবে, কোনো কিছু না বুঝলে আমাকে বুঝিয়ে দিতে হবে। তো প্রথম কথা হচ্ছে সে কি কোয়েশ্চেন্স করতেছে, সেই কোয়েশ্চেন্সটা আমি বুঝতে পারতেছি কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে হাউ আই এম কমিউনিকেটিং দ্যাট আনসার উইথ দ্যাট, আমি যেটা বলতেছি সে সেটা বুঝতেছে কিনা, এই দুটো জিনিস যদি এনশিওর করা যায়, দ্যাটস ইট। টিএদের আর জন্য কিছুই কিন্তু লাগবে এটা না। খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যারা হ্যাঁ, পিপল হু উইল বি ওয়ার্কিং অ্যাট টিচিং অ্যাসিস্ট্যান্ট তাদের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা আসলে আরেকদিন আসলে গ্র্যাড লাইফে ইম্পোস্টার সিনড্রোম এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারি কিন্তু, মানে ধরো হ্যাঁ, লাইক লেটস সে আমরা যারা আম, আম, তোমার মাস্টার্স করতেছি, ওই সময় আমরা যখন আর এ ছিলাম বা টি এ ছিলাম, তখন আসলে আমাদের মধ্যে কি কি ধরনের ল্যাক অফ কনফিডেন্স আসে, ইনফিরিয়রিটি কমপ্লেক্স আসে, মানে ওভারঅল যে তোমার যেটাকে আমরা ইম্পোস্টার সিনড্রোম বলি, এটা নিয়ে কিন্তু আমরা একদিন একটা কথা বলতে পারি ইফ ইউ হ্যাভ টাইম। অ্যান্ড অলসো sure. লাইক তুমি এটা আসলে ইউ ক্যান শেয়ার, আমরা আজকে এটা নিয়ে ডিসকাস করবো না, সেটা হচ্ছে যে তুমি মাস্টার্সের পরে ইউ ওয়েন্ট ফর এ PhD and you got selected at right হ্যাঁ, ভার্জিনিয়া টেক। হ্যাঁ, হ্যাঁ, সো ওই স্টোরিটা আরেকদিন হয়তো শেয়ার শেয়ার করতে পারো আমাদের সাথে। হ্যাঁ, হ্যাঁ, ইটস ফাইন। তো ঘটনা হচ্ছে আমি ভার্জিনিয়া থেকে পিএসসি শুরু করছিলাম, তারপর মাঝপথে এসে আমার মনে হলো যে এটা আমার দিয়ে হবে না। এটা তো সবাই It করে, is ইভেন রিসেন্টলি নাদির অন দ্য গো just তো, not for me. ইউ স দ্য ভিডিও নাদির অন দ্য গো। না, না, So he দেখিনি। just posted a video যে ও তোমার হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে হি ওয়াজ ডুইং এ PhD, হুম, হ্যাঁ মানে আমাদের মতোই গ্র্যাড স্টুডেন্ট, তোমার হি ওয়াজ এ টিএ or RA ছিল মনে হয়। So he was doing a PhD and in the middle he just felt like, yeah, this is not for me, and he was good at it, but in the middle he was like, this is not for me, I should go be a nomad and like roam around the exactly. world. I was good at. I was good at it. I passed my qualifiers, and especially at a time when the passing rate was 20%, like literally 20%, and they kicked out কোয়াল everybody. এক্সাম তো সবসময় অনেক ডিফিকাল্ট হয়, এবং হ্যাঁ, মানে আব- প্রথমবারে মানে পাস করার রেটটা খুবই কম থাকে। প্রথম মানে এবং কোয়াল সবাই পাস করে, বাট কয়েকবার দিয়ে আর কি। না, আমাদের দুটো চান্স ছিল, ফার্স্ট বার সেকেন্ড চান্স, দুটো চান্সে 20% বললাম, ফার্স্ট চান্সে 10%, আচ্ছা, ওকে ওকে ওকে। দুটো মিলে 20%. আচ্ছা 80% of the students who were in the program but couldn't pass, they got kicked out of the program. ওকে, 80%. এবং এটা কিন্তু Um, খুবই কমন একটা সিনারিও, রাইট? হ্যাঁ, খুবই কমন একটা সিনারিও। তো আমি কোয়ালস পাস করে আমার কাছে মনে হলো যে লাইফ উড বি মাচ বেটার নাও, কিন্তু সামহাউ it wasn't worth it. তো আপনি যেটা বললেন আমাদের সাথে সেটা- আরেকদিন তুমি ওই স্টোরি শেয়ার হ্যাঁ, করো। আজকে সেটা- লাইক তোমার এই হ্যাঁ, স্টোরিটা শুনে ভালো লাগলো, অ্যান্ড থ্যাংক ইউ আমাদের সাথে এগুলা শেয়ার করার জন্য। আমি এই সেশনটাতে আমি খেয়াল করলাম যে তুমি বেশ একটা জিনিস অনেক মানে একাডেমিক ইয়েগুলার পাশাপাশি তুমি আসলে ওই সময় মেন্টালি আমরা কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করি এগুলো নিয়ে তুমি হ্যাঁ, একটু এমফেসাইজ করছো। থ্যাংক ইউ ফর ডুইং দ্যাট, বিকজ আমার এটা আসলে টার্গেট। কারণ সবার মেন্টাল স্ট্রেংথ কিন্তু সেম না, এবং সবার কিন্তু তোমার দেখা যায় অনেকের বাসায় একটা সিবলিংস থাকে যারা হচ্ছে অলরেডি ইউএসএ তে থাকে বা ইউএসএ তে অ্যাপ্লাই করছে, তারা যেরকম গাইডেন্স পায়, যারা হচ্ছে নিজে থেকে মানে জাস্ট ওয়ান পার্সন যে যার ফ্যামিলিতে আগে কেউ কখনো অ্যাপ্লাই করে নাই, তারা কিন্তু ধরো এত ভালো গাইডেন্সটা পায় না। তাদের কিন্তু হচ্ছে ধরো আমাদের কাছ থেকে হয়তো আম, বিভিন্ন ভিডিওস বা বিভিন্ন মানে আমাদের কাছ থেকে না, ইউটিউবের ভিডিও টিডিও এগুলো দেখে তারা হচ্ছে অ্যাপ্লাই করে জানে, বা ইউনিভার্সিটি সিনিয়রদের সাথে কথা বলে, বা ফেসবুকে আমাদেরকে অনেক সময় নক করে। সো আমার মনে হয় যে পুরা এই স্টোরিটা যখন তুমি আমাদের সাথে শেয়ার করছো ফর দ্য লাস্ট অলমোস্ট 1 আওয়ার ধরে, মানে এই এই স্টোরিটা শোনার পর অনেকের মধ্যে ওই সাহসটা বা ওই মোটিভেশনটা আমার মনে হয় যে তাদেরকে অনেক হেল্প করবে। থ্যাংক ইউ ফর ডুইং দ্যাট। you're welcome. And যেটা ভাবতেছিলাম অ্যাকচুয়ালি মেন্টাল হেলথ খুব ইম্পর্টেন্ট আমরা বাংলাদেশে আমাদের সোশিও ইকোনমিক সিচুয়েশন যেমন, ওই জায়গাটা থেকে বসে মেন্টাল হেলথের উপর ফোকাস করাটা খুব কঠিন। আমাদের হচ্ছে সার্ভাইভ করাটা হচ্ছে আমাদের মেইন, লাইক ডে টু ডে অ্যাক্টিভিটিস হচ্ছে যে জাস্ট সার্ভাইভিং। এর মধ্যে হচ্ছে লাইক থিঙ্কিং অ্যাবাউট মেন্টাল হেলথ, থিঙ্কিং অ্যাবাউট টেকিং কেয়ার অফ মেন্টাল হেলথ ফিলস লাইক এ লাক্সারি।
এবং সবাই সেটা অ্যাফোর্ড করতে পারে না। এবং আমার কাছে মনে হয় যে উইথাউট ইউ হ্যাভিং এ স্ট্রং মাইন্ডসেট, উইথাউট ইউ হ্যাভিং টু লাইক overcome the self-doubt and every negative, you know, like all the things that you have to go through, without overcoming those, it's not possible. It's not possible to push you. And এই কারণেই অনেকেই মানে অনেক পোটেনশিয়াল থাকার পরও হচ্ছে দেখা যাচ্ছে সে দে ক্যান লিভ আপ টু দ্য পোটেনশিয়াল। এবং এটার পিছনে একটা কারণ হচ্ছে যে সে মানে ওই গাইডেন্সটা পায় নাই, যেটা হচ্ছে অথবা রাইট পিপলদের সাথে সে মানে রাইট। ছিল না, রাইট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বাংলাদেশে তাও সিচুয়েশনটা একটু মানে আমার মনে হয় যে বাংলাদেশে যেটা হয় মানে বাংলাদেশে যেটা হয় যে আমরা সবসময় উই আর সারাউন্ডেড বাই আওয়ার ফ্যামিলি মেম্বার্স। মোস্ট অফ দ্য কেসেসে এটা একটা ভালো জিনিস, উই আর সারাউন্ডেড বাই অ্যাট লিস্ট কাপল অফ আওয়ার ফ্রেন্ডস। আমরা যখনই ইউনিভার্সিটিতে যাই উই আর নেভার অ্যালোন, উই হ্যাভ সাম পিপল অ্যারাউন্ড আস, রাইট? ইউনিভার্সিটিতে যেরকম 4-5 জন করে সবসময় একসাথে সবাই চলাফেরা করে, বাট এইখানে মেন্টাল হেলথটা অনেক বেশি ইম্পর্টেন্ট যারা মানে ইউএসএতে মাস্টার্স বা পিএইচডি করতে আসে তাদের জন্য। বেশ কয়েকটা ইনসিডেন্টে দেখা গেছে অনেকে কিন্তু লাইক দে আর মেন্টালি উইক এবং তাদের মেন্টাল হেলথ অনেক ইস্যুস ছিল অ্যান্ড দে কমিটেড ইউনো। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মানে এইখানে আসার পর আমাদের যে আমরা ওই যে ইম্পোস্টার সিনড্রোম নিয়ে আমরা কিন্তু আরেকটা সেশন করতে পারি এবং মেন্টাল হেলথ নিয়ে একটা সেশন করতে পারি এবং তুমি তোমার টেক কিন্তু দিতে পারো যে এই জিনিসগুলো কিভাবে ওভারকাম করা যায়। আমার কাছে মনে হয় যে একটা বাংলাদেশি থেকে মেন্টাল হেলথ নিয়ে যতটা হচ্ছে সাফার করে, আমার মনে হয় ইউএসএতে আসার পরে হচ্ছে তার থেকে বেশি সাফার করে। ইভেন দো মেন্টাল হেলথটা এখানে হচ্ছে বাংলাদেশের মতো এতটা ইয়ে না, মানে ট্যাবু না, বাট স্টিল এখানে সাফার করে বিকজ আমাদের একটা I did kind of like a session with Faisal ভাই about that, যে আমাদের মধ্যে অন্য একটা কালচার, লাইক অন্য একটা কালচারের সাথে আমরা হচ্ছে ওই যে বাই কালচারালাইজেশন টপিকটা ছিল, অন্য একটা কালচারের সাথে আমরা কিন্তু পুরাপুরি মানে অ্যাডও হইতে পারি না, আবার হচ্ছে আমরা আমাদের যে মানে যে কালচারটা ছিল সেটার হচ্ছে এক্সপোজার আমরা পাই না। সব মিলে আমাদের হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস চলে আসে। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে at that time you will be going through the immense pressure from your professors, from your department and all those, and from your like studies, এবং ফান্ডিং থেকে মানে নিজেকে সবকিছু ব্যালেন্স করা। কারণ আমাদের যে ফান্ডিংটা দেয় এটা কিন্তু হচ্ছে লিমিটেড, মানে এটা একটা ফান্ডিং যেটা দিয়ে হচ্ছে ইউ উইল বি লাইক মোস্ট অফ দ্য কেসেসে তুমি হচ্ছে ইট উইল বি অলমোস্ট মানে তোমার যতটুকু নিড তার থেকে বেশি কিন্তু ওরা দেয় না, রাইট? মাঝে মাঝে অনেক কমও দেয়, তাই না? কারণ লিভিং এক্সপেন্সেস লাইক ডে বাই ডে অনেক মানে ইনক্রিজ করতেছে ইনফ্লেশনের কারণে। তো আগে 5 বছর আগে তারা যে ফান্ডটা পাইতো এখনো কাইন্ড অফ সেম ফান্ডটাই পায়, কিন্তু 5 বছর আগে লিভিং স্ট্যান্ডার্ড আর এখনকার লিভিং এক্সপেন্সেস দুইটা কিন্তু ডিফারেন্ট। সো লিভিং স্ট্যান্ডার্ড কিন্তু অবশ্যই একটু ইয়ে করবে। ওভারঅল এটা নিয়ে আমার মনে হয় যে একটা সেশন করা উচিত, এন্ড ইফ ইউ আর আপ ফর ইট আমরা ওই সেশনটা নিয়ে করতে পারি। বাট আজকে থ্যাংক ইউ তোমার আসলে তোমার জার্নিটা, ফান জার্নিটা শেয়ার করার জন্য। থ্যাংকস আ লট। I know তুমি অনেক বিজি, বাট তারপরেও টাইম দিতেছো, থ্যাংক ইউ। আর তোমার লাইক আই থিংক ইউ হ্যাভ এ সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, তুমি শেয়ার করতে পারো। আচ্ছা, হ্যাঁ আই উইল। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম আমার সোশ্যাল মিডিয়াটা হচ্ছে ইটস নট ফর পিপল, ইটস ফর মি। It's my way of like learning about new things and exploring new things, just you know, trying to see what's out there. Exactly. হ্যাঁ, মানে দ্যাটস হোয়াট এবং আই রিয়েলি লাইক দ্য এনার্জি, তুমি যেভাবে তোমার রিলস গুলা বা তোমার শর্টস গুলা তুমি দিচ্ছ এন্ড ডে টু ডে টপিক নিয়ে। কয়েকটা মনে হয় আমিও দেখছি যে ক্রেডিট কার্ড এন্ড অল দোজ, এগুলা নিয়ে, দোজ আর ইম্পর্টেন্ট স্টাফ। হ্যাঁ, এটা নিয়েও আপনি একটা সেশন করতে পারেন, এটা একটা ভালো ব্যাপার, স্পেশালি ক্রেডিট কার্ড ইউসেজ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যারা এখানে আসে। ক্রেডিট কার্ড জিনিসটা কি, কিভাবে মানে অনেকে কিভাবে ক্রেডিট কার্ডের ট্র্যাপে পড়ে যায় এবং কিভাবে সেখান থেকে বের হওয়া যায়। এক্স্যাক্টলি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, শেয়ার করার জন্য থ্যাংক ইউ ফর লিসেনিং টু মি। আমরা হচ্ছে শুন হয়তো আরেকটা সেশন করব আমরা ইয়ে নিয়ে। সো আজকের জন্য এখানেই থাকুক। ঠিক আছে, দেখা হবে দিদার। বাই, টাটা।